আসসালামু আলাইকুম। সবাইকে দেখতে পাচ্ছো? আমাকে শুনতে পাচ্ছো? সবাই আমাকে বলো, ভিডিও আছে, সাউন্ড আছে, অল ক্লিয়ার? তাসমি, সুন্দর করে বলো। সুন্দর, ভেরি গুড। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আমরা আজকে জিন তত্ত্ব ও বিবর্তনের 2 নম্বর ক্লাস করব এবং রামাদান শিডিউলে এটাই আমাদের প্রথম ক্লাস। যার আমার মাধ্যমে তোমাদের মার্চ মাসের প্রথম ক্লাসটা শুরু হতে যাচ্ছে। আগামী 1 মাস তোমরা আশা করি সবাই রোজা রাখবা, যারা মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের আছো। যারা অন্য ধর্মের তারা তারপরও দেখা যায় যে এই সময় সবাই কিছুটা সংযম ধারণ করে, তাই না? তুমি দেখবা রমাদানের শুরুতে বা এই পুরো মাসটা কেমন যেন বাংলাদেশে একটা শান্তি শান্তি ভাব বিরাজ করে। দেখবে যে সবকিছু কিছুটা শান্ত হয়ে আসে। এই যে মারামারি, হুড়াহুড়ি, খুনাখুনি, আন্দোলন ফান্দোলন, এগুলো দেখবে সব কিছু কিছুটা স্লো ডাউন হয়ে আসবে। তো মনে হয় যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে এই সময়টা আল্লাহ পাক পুরো পৃথিবীকে রহমতের চাদরে ঢেকে দেন। সেজন্য এই সময়টা এইরকম পৃথিবীতে শান্তি বিরাজ করে। আর ওভারঅল মানুষ যখন আসলে সারাদিন উপোস থাকে, তখন ওর ওই মাথার মধ্যে শয়তান ওই নাড়াটা দিতে পারে না, এবং তারও ওই গায়ে শক্তিটা থাকে না যে আরেকজনকে গিয়ে মারবে, আরেকজনকে 5টা গালি দিবে। এটা ওরা আসলে দিতে পারে না। এবং সেই জন্য এই মাসটা সব দিক দিয়ে কিছুটা শান্তি। স্টুডেন্টদের জন্য বেশিরভাগ সময়, তোমাদের তো এইচএসসি 25 ব্যাচ, টেস্ট পরীক্ষা শেষ, কলেজের সাথে আর কোনো সম্পর্ক আপাতত নাই। তো তোমরা এখন সারাদিন বাসায় বসে পড়বা, রোজা রেখে সারাদিন পড়বা। এমনও হতে পারে যে তুমি রাতে এফআরবি ক্লাস করে আর ঘুমাইলা না, তুমি একেবারে সেহরি পর্যন্ত পড়ালেখা করলা, তারপরে সেহরিতে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইলা, ঘুম থেকে কয়েক ঘন্টা পরে উঠে আবার সকালে এফআরবির ক্লাস করলা, আবার পড়লা, পড়তে পড়তে আবার ইফতার করলা, ইফতার করে যদি কোনো ক্লাস থাকে ক্লাস করলা, ক্লাস করার পরে তারাবি নামাজ পড়ে মোটামুটি খাওয়া পড়া ইফতার নামাজ, 3টা কাজ। এই রোজার মাসে 3টা কাজ স্টুডেন্টদের জন্য। অবশ্যই রোজা নামাজ এই দুটোই গুরুত্বপূর্ণ, এই দুটা অবশ্যই ম্যান্ডেটরি মুসলমান ইসলাম ধর্মে। বাট তোমার জন্য পড়ালেখাটা একই রকম সমান গুরুত্বপূর্ণ। তো আমি যতটুকু জানি সেটা হলো যে পড়ালেখাই তোমার কাছে ইবাদতের মতো, তাই না? কোনো কাজ কেউ যদি আল্লাহ পাকের সন্তুষ্টির ইচ্ছায় করে যে আমি এই পড়ালেখা করার মাধ্যমে ভবিষ্যতে মানুষের উপকার করবো এবং এতে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, তাহলে প্রত্যেকটা বর্ণ যে তুমি পড়বা এটার এগেনস্টে তোমার জন্য সোয়াব লেখা হবে। তো আমরা তো সবাই চাই যে পরকালে আমরা সবাই জান্নাতে যেতে। তো এই সোয়াবটা গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে, পড়ালেখা করেই শুধু সোয়াব কামাতে পারো। তো রোজার মাসে যে যত বেশি পড়বা, আমরা সবাই জানি রোজার মাসে যে কোনো একটা নেকি হয়তো 70 গুণ বেশি হয়ে যায়। কত গুণ? কত গুণ যেন বেশি হয়ে যায় সোয়াব? কত গুণ যেন বেশি হয়ে যায়? 70 গুণ। তো তুমি এই উদ্দেশ্যে পড়ালেখা করো। আর এটা অ্যাকচুয়াল হাদিসে থাকুক চাই না থাকুক, তুমি যদি আল্লাহ পাককে খুশি করার জন্য পড়ালেখা করো, হাদিসে কি আছে না আছে আল্লাহ পাক তো তোমার ইন্টেনশনটা দেখছে, সরাসরি সেটা তিনি কবুল করে নিতেই পারেন। তিনি কি কবুল করবেন তুমি আমি কেউ জানি না, রাইট? তাহলে প্রিয় ভাই আপুরা, তোমরা যে সকালবেলা এই যে 7 সকালে ওয়েব অ্যাপে আছে প্রায় 250 জন, তারপরে ফেসবুকে তোমরা প্রায় অ্যারাউন্ড 300 জনের মতো যুক্ত হচ্ছ। তো তোমরা যে সকালবেলা যুক্ত হয়েছো প্রথম এই রমাদান মাসের শুরুতে, তোমাদের সবার জন্য আল্লাহ পাকের রহমত নাজিল হোক। যে এই ক্লাসটা রেকর্ডেড করবা তার উপর আল্লাহ পাকের রহমত নাজিল হোক, এই কামনা রেখে আমরা আজকের ক্লাস শুরু করছি। যারা গত ক্লাসের হোমওয়ার্ক সাবমিট করেছো ডিএমসি ড্রিমার্সের গ্রুপে, তাদেরগুলো আজকে বিকালের মধ্যে আস্তে আস্তে অ্যাপ্রুভ করবো। তোমরা তো, আমি জানি একটা কিছু সাবমিট করলে অ্যাপ্রুভ না হলে ব্রেনের মধ্যে একটা রাগ তৈরি হয়, জেদ তৈরি হয়, কিন্তু তোমরা দেখো প্রায় 100-200 জন যদি হোমওয়ার্ক সাবমিট করো, আমিও তো মানুষ, আমাকে তো দেখতে হবে। তো আমি নিজেই কিন্তু এগুলো অ্যাপ্রুভ করি, দেখি, দেখার পরে তোমারটা আমি ভালো করে দেখি, প্রত্যেকটাতে রিয়াক্ট দেই, কমেন্ট করি। সবগুলোতে অনেক সময় পারি না, কিন্তু আমি কমেন্ট করি। আমাদের একটা টিম আছে যারা প্রত্যেকটাকে লিস্ট করে যে হোমওয়ার্ক কারা কারা করেছে। যেমন গত 3টা ক্লাসের হোমওয়ার্কের আমি কিন্তু এখন রেজাল্ট দিতে পারিনি, কারণ তোমরা জানো গতকালকে আমি সিলেটে ছিলাম, অনেক রাত হয়েছে বাসায় ফিরতে। রাতে ফিরে কিছুটা দেখবে যে আমি কিছুটা স্লো, আজকে একদম স্লো, কারণ কালকে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, কিছুটা ক্লান্ত ছিলাম, প্লাস রাতে অনেকটুকু ঘুম, মানে ঘুমটাও অনেক গাঢ় ঘুম হয়েছে। আজকে সকালবেলায় আবার ক্লাস, তো এই জন্য আমি হোমওয়ার্কের অনেকগুলো খেয়াল করতে পারিনি, সেজন্য অ্যাপ্রুভ করিনি। এটা নিয়ে মন খারাপ করো না, মন দিয়ে হোমওয়ার্ক করো। এটা যে শুধু আমাকেই দেখাতে হবে তা না, তুমি যদি হোমওয়ার্কটা করো তোমার এইচএসসির জন্য এটা একটা
কি নাম এইচএসসির জন্য তোমার এইটা একটা সাফল্যের ভিত্তি, প্র্যাকটিস হয়ে যাবে। এইচএসসি তো হুবহু এইভাবে লিখতে পারবা, রাইট? ঠিক আছে। ভাইয়া নারায়ণগঞ্জে কবে আসবেন? কালকে ভাইয়ার সাথে মিট করলাম, ফ্যান্টাস্টিক, খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের রাতে জেগে দিনে ঘুমাবো, রামাদানের রুটিনে তুমি, এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত, তবে যেহেতু আমাদেরকে আবার রাত 3টা 3:30 ঘুম থেকে উঠতে হবে, আর তোমার এফআরবির ক্লাসগুলো তো 10:30টায় শেষ হতে হতে 12টা 12:30, তো থাকেই আর 3 ঘন্টা। ওই 3 ঘন্টা একটু পড়ালেখা করলে বরং ভালোই হয়। কারণ তুমি খেয়াল করো, আমি এটাই করবো আর কি, মানে আমার এখন সকল কাজকে আমি এইভাবেই শিডিউল করতে হবে যে আমি আর রাতে ঘুমাচ্ছি না। কারণ আমি যেটা দেখছি সেটা হলো রাতে ঘুমিয়ে গেলে ওই ঘুম থেকে উঠে সেহরিটা খেতে খুব কষ্ট হয় আমার, মানে আমি জিহ্বায় কোনো রুচি পাই না, মানে স্বাদ পাই না। তো সারাদিন রোজা থাকতে হবে, ভালো মতো সেহরি খাওয়াটাও তো একটা বোধ হয় সুন্নত, তো সেটা আমি ভালো মতো কোনোদিনই খাইতে পারি না। জেগে থাকলে আবার ওই রুচিটা কিছুটা থাকে। তো আমি এই স্টাইলটা ফলো করি। তোমার যেটা ভালো লাগে, তুমি যদি মনে করো আমি ভাইয়া রাতে এফআরবি ক্লাসটা করবো না, রাত 10টা থেকে ঘুমাই যাবো, সেহরিতে উঠবো, তারপর ফজরের নামাজ পড়ে আমি পড়ালেখা করবো, দ্যাটস ফাইন, ইটস টোটাল আপ টু ইউ। এটা প্রত্যেকের উপরে নির্ভর করে। তবে বলা হয় সকালের পড়াটা বেশি কাজে লাগে, ট্রু, কিন্তু এটা কোনো বাধা ধরা নিয়ম নাই, তোমার জন্য যেটা সুইটেবল সেটা। এবং এই বয়সে, তুমি যে বয়সে আছো, এটা টিন এজ, তাই না, কিশোর বয়স। এই বয়সে যে হরমোনগুলো তোমার ক্ষরণ হয়, এই হরমোনগুলো কিন্তু তোমাকে বেশি রাত ধরে জাগায় রাখবে। খেয়াল করো তো, তোমরা সবাই ছোটবেলায় কি বেশি রাত জাগতে পারতা? আজ থেকে 5 বছর আগে তুমি কি রাত 10টা 11টার পরে জেগে থাকতে পারতা? কমেন্ট করো তো। তুমি কি আজ থেকে কয়েক বছর আগে 10টা 11টা হলেই তোমার ঘুম পাইতো না? কিন্তু এখন তুমি কি রাত জাগতে পারো? তোমার কি এখন রাত জাগার ক্ষমতা হয়েছে? তুমি কি এখন চাইলে রাত জাগতে পারো না পারো না? তাহলে তুমি এই যে দেখো, তোমরা বলছো যে এখন তুমি চাইলেই রাত জাগতে পারো, তার মানে তোমার শরীরে কোথাও একটা পরিবর্তন হয়েছে। আমিও ভাবতাম যে কিরে, আমি তো আগে 10টার দিকে 11টার দিকে হলেই আমি ঘুমে টুকতাম, এখন রাত 11টা বাজে, রাত 1টা 2টা, কেন আমি ঘুমাই না? এটা ব্রেনের যে হরমোনাল সাইকেল, তোমার স্লিপ সাইকেল আস্তে আস্তে অল্টার্ড হচ্ছে। হ্যাঁ, তুমি এখন বেশি রাত জাগার ক্ষমতা অর্জন করছো, বুঝাতে পারলাম? এবং এটা প্রাচীন কাল থেকে, এক সময় তো মানুষ বনে বাজারে ঘুরে ঘুরে শিকার করতো। তো ছোট বাচ্চাদের তো শিকার করা লাগে না, ছোট বাচ্চারা তো ঘরে থাকতো, ওরা ঘুমায় থাকতো সেফ পরিবেশে। কিন্তু বড় মানুষদের, যুবক বয়সের মানুষদের কিন্তু শিকার করতে যেতে হতো। তো রাতে হয়তো বা অত শিকার করতে যেতে হতো না, কিন্তু কাউকে না কাউকে পাহারা দিতে জেগে থাকতে হতো, কারণ বন্য জীবজন্তু বা বিপদ আপদে। তো এটা অতীতকাল থেকে, এই হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে মানুষের মধ্যে এইটা, যত বয়স যাবে দেখবে যে তুমি চাইলেই জেগে থাকতে পারবা, তুমি চাইলেই জেগে থাকতে পারবে। এটা কিন্তু শুধু যে মোবাইল চালাও সেই জন্য না, তুমি যদি মোবাইল নাও চালাও, তুমি যদি চাও জেগে থাকতে, তুমি হয়তো জেগে থাকতে পারবা। তো সম্পূর্ণ আপ টু ইউ যে তুমি সেহরি পর্যন্ত পড়বা নাকি সেহরি পর্যন্ত ঘুমিয়ে সকাল থেকে পড়বা, টোটালি আপ টু ইউ। এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, তোমার জন্য যেটা সুইটেবল তুমি সেটাই করবা। ওকে, তো আজকে আমাদের ক্লাস নাম্বার 2। আমরা গতদিন কি পড়েছি? আমরা গতদিন সবগুলা সূত্র সংজ্ঞা পড়ে ফেলেছি, সেটা আজকে রিপিট করব না, কারণ রিপিট করলে চ্যাপ্টারটা শেষ করা যাবে না। এমনি চ্যাপ্টারটা কিন্তু বড়, দেখতে ছোট মনে হয়, কিন্তু অনেক কিছু আছে এটার মধ্যে। গতদিন আমরা নিয়মগুলো জেনেছি, যে মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রে কি ঘটনা থাকে। আমার যতদূর মনে পড়ে এই স্লাইডটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। সো গতদিন তাকায় দেখো, গতদিন আমরা এইগুলো তোমাকে বুঝায় পড়িয়েছি, তারপরে প্রকট প্রচ্ছন্ন পড়াইছি, তারপরে জিনোটাইপ ফিনোটাইপ এগুলো আলোচনা করা হয়েছে। তারপরে দেখো তো 3:1 মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে 3:1 কিভাবে হয় সেইটা আলোচনা করা হয়েছে। তারপরে বিভিন্ন রকম ফলের উদাহরণ দিয়ে আলোচনা করা হয়েছে, এবং শেষে চেকার বোর্ডের মাধ্যমে আমরা পুরোপুরি আলোচনা করেছি। তো যাই হোক, দিস ওয়াজ দ্য আলোচনা, গত দিনের আলোচনা। মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আলোচনা করা হয়েছে, টেস্ট ক্রস ব্যাক ক্রস আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা এই জায়গা থেকে সামনের দিকে যাব, আজকে আমরা এইখান থেকে সামনের দিকে যাব, আজকে এই জায়গা থেকে শুরু করব। ভাইয়া আগের ক্লাস তো করি নাই, তোমার যদি এটা পড়া থাকে, তোমার যদি বেসিকটা জানা থাকে, তাহলে তুমি আগের ক্লাস করো চাই না করো, সেটা কোনো অসুবিধা নাই, সেটাতে কোনো সমস্যা নেই, তুমি আগের ক্লাস না করলেও চলবে। বাট এখান থেকে আমরা সামনের দিকে যাব। তো আজকে আমরা কোনটা পড়বো? বিসমিল্লাহ বলে চলো শুরু করে দেই। আজকে আমরা পড়বো ব্যতিক্রম। পুরো পৃথিবীটাই কিন্তু কোনো না কোনো ভাবে ব্যতিক্রম দিয়ে ভরা, তাই না? পৃথিবীতে নিয়ম আছে, কিন্তু কারো না কারোর জন্য এই নিয়মটা
পৃথিবীতে, আচ্ছা তার আগে ভাই আজকেই কি শেষ হবে এই চ্যাপ্টার? না, 3টা ক্লাস, বিবর্তন বাকি আছে, বিবর্তন কালকে পড়াবো, তোদেরও বই আছে, আমার না হয় বানানটা ভুল, বিসমিল্লাহ। ওকে, সো ফেসবুকে একটু সাউন্ড কম বলে মনে হচ্ছে, বাট একটু হেডফোন লাগায় সাউন্ডটা বাড়ায় দাও, তাহলে ফেসবুকের ইস্যুটা সলভ হবে। আর একান্তই কম মনে হলে ওয়েব অ্যাপে চলে আসো। চলো বিসমিল্লাহ বলে শুরু করি। আচ্ছা, তো যেই কথাটা বলছিলাম যে পৃথিবীর সবকিছুতেই ব্যতিক্রম আছে, দেয়ার ইজ এ রুল এবং দেয়ার ইজ এন এক্সেপশন। নিয়ম থাকলে তার ব্যতিক্রম কোথাও না কোথাও আছে। শুধুমাত্র ফিজিক্স এবং ম্যাথে ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা, তুমি যদি আমাকে সত্য কথা বলো, এই দুইটা আসলে পিওর সায়েন্স, যেটাতে ব্যতিক্রম খুবই কম। ফিজিক্স এবং ম্যাথ এটা সরাসরি একদম সংকেত অঙ্ক অনুসারে করা হয়তো, একদম অঙ্ক, নাম্বার টু নাম্বার, মানে 2 into 2 ইট শুড বি অলওয়েজ 4। পৃথিবীর মহাবিশ্বের যে কোনো প্রান্তে যাও, এটাকে এইরকমই হতে হবে, সাধারণ সংখ্যা দিয়ে 2 দুগুণে 4ই হতে হবে। এটাতে আর কোনো ব্যতিক্রম কখনোই এমন হবে না যে ঠিক আছে যোগ করলাম কিন্তু একটা ব্যতিক্রম, এরকম কখনোই ফিজিক্স এবং ম্যাথে এরকম থাকবে না। যদি থাকে এর অর্থ ফিজিক্স এবং ম্যাথে যদি কোনো এক্সেপশন থাকে, বুঝতে হবে যে সেই সূত্রটা ইনকমপ্লিট। হয়তোবা এটার চেয়ে বেটার সূত্র সামনে আসবে। হ্যাঁ, বর্তমানে তুমি ফিজিক্স এবং ম্যাথে কোনো কিছু, যেমন আলোর জন্য, আলো কি ধরনের রশ্মি, এর জন্য 5 রকমের থিওরি আছে। আলোর কণিকা তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব, আলোর কোয়ান্টাম থিওরি, তারই তো চৌম্বক তরঙ্গ, সবকিছুর মিশ্রণে একটা থিওরি আছে। তো আলো যে কিরকম এইটা ব্যাখ্যা করার জন্য একটা পারফেক্ট থিওরি এখন আবিষ্কার হয় নাই। এর অর্থ এই না যে এগুলো ব্যতিক্রম, এর অর্থ এইটা যে পারফেক্ট থিওরিটা হয়তো বা আরো 50 বছর, 100 বছর, 200 বছর পরে কেউ না কেউ আবিষ্কার করবে আলোর ট্রু নেচার সম্পর্কে, যেই সূত্রটা দ্বারা আমরা পুরোপুরি সব ব্যাখ্যা করতে পারবো। তো ফিজিক্স এবং ম্যাথে এই ঘটনাটা ঘটে, এটাই সত্যি। এবং ফিজিক্সে যদি একটা এরর পাওয়া যায় যে এই সূত্র দ্বারা এইটা ব্যাখ্যা করা যায় না, বুঝতে হবে ওই সূত্রটা ইনকমপ্লিট। কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রিতে ব্যাপারটা তা না, যতগুলো সূত্র আছে অলমোস্ট তার চেয়ে বেশি ব্যতিক্রম আছে। কেমিস্ট্রিতে তো আরো বেশি, সূত্র 3টা, ব্যতিক্রম 5টা। আজকে আমাদের ক্ষেত্রেও এখানেও তাই। মেন্ডেলের, তোমরা আমাকে বলো তো মেন্ডেলের সূত্র কয়টা? মেন্ডেলের সূত্র কয়টা? সবাই কমেন্ট করো, মেন্ডেলের সূত্র কয়টা? খুবই সুন্দর, মেন্ডেলের সূত্র 2টা। মেন্ডেলের সূত্র 2টা, কিন্তু ভাই এই মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম 5টা। ব্যাপারটা খুব হাস্যকর না? মেন্ডেলের সূত্র মাত্র 2টা, কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম তোমার বইয়ে দেওয়া আছে 5টা। তো ভাই এটা তো একটা হাস্যকর কথা, সত্যি কথা এটা একটা হাস্যকর কথা, যেখানে সূত্র 2টা ওর ব্যতিক্রমী 5টা। তো প্রথম সূত্র আমরা আজকে পড়া শুরু করব। প্রথম সূত্রটা কিন্তু গতদিন আমি তোমাকে ধরে ধরে পড়াইনি, আজকে সেটা পড়াই দিব। আর দ্বিতীয় সূত্র, তো আমরা গতদিন সবাই জানি যে প্রথম সূত্রের অনুপাত, সবাই কমেন্ট করো তো মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপিক অনুপাত দ্বিতীয় জনুতে, F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত? 3:1। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত? 9:3:3:1। এইটা তো আমাদের সূত্র, এই দুইটা আমাদের সূত্র। কিন্তু ব্যতিক্রম মানে কি তাহলে? এইগুলো আমাদের পিওর সূত্র। ব্যতিক্রম মানে হলো যে এই অনুপাতটা আসবে না, এই অনুপাতটা অন্যরকম আসবে। কিরকম ভাইয়া, কিরকম অন্যরকম আসবে? তাহলে মেন্ডেলের প্রথম সূত্র ব্যতিক্রম এই রকম, অনুপাতটা 3:1 আসবে না। অনুপাতটা যদি এই রকম আসে সেইটাকে আমরা বলবো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। অনুপাতটা যদি এমন আসে, ঠিক আছে, অনুপাতটা যদি এরকম আসে তাহলে এটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আচ্ছা, একইভাবে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, যদিও আমি 5টা বললাম কিন্তু বাস্তবতা হলো আসলে এখানে 5টা না, এখানে আসলে 6টা। মনে হবে 5টা কিন্তু এই জায়গায় আছে আসলে 6টা। কিরকম 6টা? এই ব্যতিক্রম 9:3:3:3। এইখানে যদি এইরকম পাও
অনুপাতগুলো দেখো, এগুলো সবগুলা ব্যতিক্রমের অনুপাত, এই সবগুলা ব্যতিক্রমের অনুপাত। ভাইয়া আমরা আজকে এগুলোকে নেইমিং করব। তো পরীক্ষায় এখান থেকে নেইমিং থেকেই কিন্তু প্রশ্ন আসবে যে কোনটার নাম কি। এখান থেকে তো এই অনুপাতটা এরকম আসার কথা 3:1, কিন্তু তোমার অনুপাত আসতেছে 1:2:1। এইটা মেন্ডেলের সূত্রে একটা ব্যতিক্রম। মেন্ডেলের সূত্রে বলা আছে 9:3:3:1 আসবে, কিন্তু আসলে এরকম, এইটা ব্যতিক্রম। ভাইয়া এই ঘটনাগুলো কি, নামগুলো কি, আমরা একটা একটা করে জানবো। চলো একটা জিনিস শুরু করা যাক, চলো একটা পড়া শুরু করি আমরা। আচ্ছা, তার আগে আমরা একটু বোর্ডটাকে পুরোপুরি কালো করে নেই, তাহলে তোমাদের চোখে ভালো লাগে। সাদা কালারেও পড়ানো যায়, কিন্তু সাদা কালারে পড়ে আমরা আরাম পাই না, পড়ায়ও আরাম পাই না। আমি যখন অনলাইনে পড়ানো শুরু করি তখন সাদা কালারে পড়াতাম, পরে আমার নিজেরও চোখ ব্যথা হওয়া শুরু করলো। দেখো তো তোমরা আমাকে বলো, লাল ফুল এটা প্রকট বৈশিষ্ট্য, লাল ফুল এবং সাদা ফুল F1 জনুতে সবগুলা লাল ফুল। এবার তোমরা আমাকে বলো F2 জনুতে কয়টা লাল ফুল হবে, কয়টা সাদা ফুল হবে? মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে তোমরা আমাকে বলবা কয়টা লাল ফুল হবে, কয়টা সাদা ফুল হবে, দ্রুত বলো। খুবই সুন্দর, তাহলে তোমাদের উত্তর একদমই সঠিক যে মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে 3টা হবে লাল ফুল, একটা সাদা ফুল। এটা তোমাদের সাথে আমি 100% একমত যে হ্যাঁ ঘটনা সত্যি, 3টা লাল একটা সাদা। এই পর্যন্ত যদি হয় তুমি কিন্তু তুমি কিন্তু মন খারাপ করবা না, তুমি কিন্তু পুরো জিনিসটা মেনে নিবা। কিন্তু এই কাজটাই ঘটলো ভাইয়া, এটা মেন্ডেলের প্রথম সূত্রটাকে আমরা একপাশে রাখলাম, কিন্তু ঘটনা যদি এই রকম হয়, দেখো তো এটাকে আমরা তাহলে একপাশে রাখলাম। লাল ফুল সাদা কালারে লিখছি যাতে বুঝতে পারো, সাদা ফুল F1 জনুতে সবাই লাল, কোনো সমস্যা নাই। এবার খেয়াল করো F2 লাল ফুল এবং লাল ফুলেরই বিয়ে দিচ্ছ, বিয়ে কার কার হচ্ছে তাকায় দেখো ভালো মতো। F2 জনুতে তো আমরা বাচ্চাদের মধ্যেই বিয়ে দেই, তাই না? তাহলে লাল ফুল এবং লাল ফুলের বিয়ে দিলা, বিয়ে দেওয়ার পর তুমি একটা অবাক হয়ে মজার জিনিস খেয়াল করলা। মজার জিনিসটা কি? মজার জিনিসটা এই রকম, কিরকম ভাই? মজার জিনিসটা হলো লাল ফুলের বিয়ে দিলাম, কিন্তু লাল ফুল পেলাম একটা, সাদা ফুল পেলাম একটা, মাঝখানে পাইলাম একটা গোলাপি ফুল, যেটাকে তুমি লালও বলতে পারো না সাদাও বলতে পারো না। লাল পাইলাম একটা, গোলাপি পাইলাম 2টা, সাদা পাইলাম একটা। এইরকম পাওয়ার কি কোনো সুযোগ ছিল? এইরকম পাওয়ার কি কোনো কথা আছে? আমরা মেন্ডেলের সূত্র অনুসারে কি গোলাপি আসার কোনো সুযোগ আছে? উত্তর হলো না। কিন্তু তুমি এরকম পাচ্ছ, তুমি নার্সারি থেকে 2টা লাল ফুলের গাছ কিনে আনলা, একটা পুরুষ একটা মহিলা, দুইজনের মধ্যে পরাগায়ন করলা, পরাগায়ন করে ওদের 4টা গাছ, ওখান থেকে 4টা বীজ তুমি পাইলা, ওই বীজগুলোকে মাটিতে লাগাই দিলা। লাগাই দেওয়ার পরে তুমি দেখলা যে 4টা গাছের মধ্যে একটা গাছে লাল ফুল ফুটলো, যেটাই স্বাভাবিক, লাল থেকে লাল আসবে, একটাতে সাদা ফুল ফুটলো। তুমি এটাও হয়তো বা মেন্ডেলের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারলা যে হ্যাঁ মেন্ডেল তো বলছে যে 25% সম্ভাবনা একটা সাদা ফুল ফুটার, তাহলে মেন্ডেলের সূত্র দিয়ে ওইটাও ব্যাখ্যা করতে পারলা। কিন্তু তুমি যখন দেখলে যে আরে দুইটা ফুল গাছে গোলাপি ফুল, তখন কিন্তু তুমি আর ব্যাখ্যা করতে পারলা না। এই যে ব্যাখ্যা করতে পারলা না, এইটাই মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। আউট অফ নো হোয়ার একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেল, একটা ব্যতিক্রম ঘটনা ঘটলো। কিরকম ব্যতিক্রম ঘটনা ঘটলো? দিস ইজ দ্য ব্যতিক্রম, যে লাল এবং লালের বিয়েতে বাচ্চা জন্মাচ্ছে মাঝামাঝি কিছু একটা গোলাপি। ঠিক আছে, ব্যাখ্যাটা কি কেউ করে ব্যাখ্যা?
আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট্ট বোধহয় আমি একটা জিনিস দেখতে মিস করছি। আচ্ছা, এই যে গোলাপি আসলো, এখানে ছোট্ট একটা ছোট্ট মিস্টেক হচ্ছে, ব্রেনটা কাজ করছে না। ওকে, তাহলে এখানে গোলাপি পাইলা, আরেক ছোট্ট একটু রিক্যাপ করি। এই জায়গাতেও গোলাপি পাবো আমরা, এই জায়গাতেও গোলাপি পাবো। এটা তো ব্যতিক্রম, এটা তো ব্যতিক্রম, দুই জায়গাতেই গোলাপি পাবো। প্রথম যে বাচ্চাগুলা তুমি লাল এবং সাদার বিয়ে দিচ্ছ, লাল এবং সাদার বিয়ে দেওয়ার পর প্রথমেই যেটা পাইলা সেটা গোলাপি ফুল পাইলা। এরপর আবার একটু একটু সবাই কেটে ঠিক করে নাও, আমি তো বোর্ডে মিশাতে পারবো, তুমি একবার কেটে ঠিক করে নাও, তাহলে আমার এই চিন্তার ভুলটা তোমার হবে না আর কি, আমার এই চিন্তার ভুলটা তোমার লেভেলে হবে না। সবাই একটু ঠিক করে নাও। গোলাপির বিয়ে দিলা, তুমি তুমি দুইটা গোলাপি ফুল বাজার থেকে কিনে আনলা, নার্সারি থেকে, লাগাই দেওয়ার পর তুমি একটা লাল পাচ্ছ, একটা সাদা পাচ্ছ, দুইটা গোলাপি পাচ্ছ। দ্যাটস ট্রু। আমার একটু চিন্তা করতে ভুল হয়েছে, সরি, আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, সবাই এটা একটু এডিট করে নাও। এই হলো ব্যতিক্রম। আরেকবার আমি রিক্যাপ করছি, সুন্দর করে শোনো। লাল ফুল এবং সাদা ফুল দুইজনের বিয়ে দিলা, বিয়ে দেওয়ার পর এই জায়গাতে কি পাওয়ার কথা? লাল পাওয়ার কথা, কিন্তু লালের জায়গায় তুমি লাল পাইলা না, তুমি পাইলা গোলাপি। এই যে গোলাপি পাইলা, এইটাই তো ব্যতিক্রম। আচ্ছা ফাইন, মেনে নিলাম যে কোথাও একটা ভুল হচ্ছে। এবার গোলাপির বিয়ে দিলা, বিয়ে দেওয়ার পর তুমি আবার সে লাল ফিরে পাইলা, সাদা ফিরে পাইলা, বরং গোলাপি পাইলা দুইটা। এইটাই তো পুরাটা আমার সূত্রের সাথে কোনোভাবেই যায় না, সূত্রের সাথে কোনোভাবেই মিলে না, সূত্রের সাথে কোনোভাবে মিলে না। এখন প্রিয় ভাইয়া আপুটা, আমরা কি ঠিক করে নিয়েছি? সবাই কমেন্ট করো, ঠিক করে নিয়েছি, ডান। সবাই ঠিক করে নিয়েছি, ফেসবুকে ঠিক করে নিয়েছো। গোলাপি ইন্টু গোলাপি, গোলাপিটা ব্যতিক্রম, ইয়েস। তাহলে তাকায় দেখো এই ব্যতিক্রমের ঘটনাটা এই জায়গায় কিরকম। দেখো তো ভাই, লাল সাদা নরমাল সূত্র অনুসারে লাল হওয়ার কথা, কারণ লালটা হলো প্রকট বৈশিষ্ট্য, আর এইখানে হচ্ছে কি গোলাপি। এখন তুমি দেখো তো গোলাপি আসলে কেমন রং। গোলাপি, এই গোলাপি রংটার মধ্যে আমরা, বলতো গোলাপি কার কাছাকাছি? লালের কাছাকাছি। গোলাপিকে আমরা বলতে পারি গোলাপি সমান লাল প্লাস সাদা। তুমি যদি লাল আর সাদাকে একসাথে মিশাও তাহলে আসলে তুমি গোলাপি রং পাবা। তার মানে গোলাপি এমন একটা রং যার মধ্যে লালও আছে, যার মধ্যে সাদাও আছে, অর্থাৎ দুইজনই সমানভাবে এই জায়গায় মিশে আছে, বা এভাবেও বলা যেতে পারে গোলাপি এমন একটা জিনিস যেটার মধ্যে লালটা লাল হতে হতে লাল হয়নি, সম্পূর্ণভাবে লাল না, এরকম জিনিসকে তো আমরা গোলাপি বলি, গুলাবি। তার মানে এখানে প্রকটতা, লালের প্রকটতা, এটা সম্পূর্ণভাবে প্রকট হতে পারেনি, এই জিনিসটাকে বলে অসম্পূর্ণ প্রকটতা। এই জিনিসটাকে বলে অসম্পূর্ণ প্রকটতা, যেখানে লাল ফুল, লাল রংটা সম্পূর্ণভাবে প্রকট হতে পারেনি, অসম্পূর্ণভাবে হয়েছে, এইটাকে আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা। তাহলে হোয়াট ইজ অসম্পূর্ণ প্রকটতা? এইটাই অসম্পূর্ণ প্রকটতা। চলো আরেকটা উদাহরণ দেই অসম্পূর্ণ প্রকটতা, দেখি তোমরা বুঝতে পারো কিনা। ধরো পরীক্ষায় বললো, এইরকম বলে দিল যে আমরা ক্লাসের শিক্ষক অসম্পূর্ণ প্রকটতা বুঝাতে গিয়ে তিনি বুঝাচ্ছেন অসম্পূর্ণ প্রকটতা। তিনি একটা হলুদ ফল নিলেন, আরেকটা সবুজ নীল ফল নিলেন, তিনি একটা হলুদ ফল নিলেন এবং একটা নীল ফল নিলেন। নেওয়ার পরে F1 জনুতে তিনি সবগুলা সবুজ ফল পেলেন। সবুজ, খেয়াল করো হলুদ আর নীল মিশালে কিন্তু সবুজ হয়, এটা কি খেয়াল করেছো কখনো? তোমরা আমাকে বলো F2 জনুতে 4টা ফল পেলে সবুজ ফল পাবার সম্ভাবনা কত পার্সেন্ট? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দুটো হলুদ ফল এবং নীল ফল নিলেন, সবুজ ফল পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? ফেসবুক বাসীরা কি পারছো?
50% মাশরুফ মাহিন, মেহেদি হাসান রকি। কেন কমেন্ট করছো মেহেদি হাসান রকি ভাই? ডিস্টার্ব হচ্ছে কমেন্টের জন্য। কমেন্ট তোমরা দেখো না। মেহেদির যদি শিক্ষক, তাহলে যদি সাদা ফুল প্রকট বৈশিষ্ট্য হয় তাহলেও হ্যাঁ, যেটাই প্রকট হোক একই রকম। স্টিকার দিয়ে কি মিন 50%, খুবই ভালো। যারা খুব ভালো মতো কমেন্ট করছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, ভেরি গুড। তাহলে এইরকম প্রশ্ন আসতে পারে। অসম্পূর্ণ প্রকটতা মানে যেখানে প্রকটটা সম্পূর্ণরূপে প্রকটতা দেখাতে পারে নি। আচ্ছা, একইভাবে এইরকম আরেকটা দিয়ে দিল, অসম্পূর্ণ প্রকটতা বোঝাতে গেল শিক্ষক অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ দিতে গিয়ে তিনি লম্বা গাছ এবং খাটো গাছ, তাহলে বলো তো, তোমরা আমাকে বলো তো, F1 জনুতে সবগুলা গাছ কিরকম হবে? লম্বা গাছ এবং খাটো গাছের মিশ্রণ ঘটাই দিলা, তাহলে F1 জনুতে সবগুলা গাছ কেমন হবে? লম্বা কেন? মাঝারি। মিশ্রণ না, ও তো পুরোপুরি লম্বা হতে পারবে না, মাঝারি। F1 জনুতে সবগুলা হবে মাঝারি। তারপরে তুমি কি করবা? F2 তে আমরা সবাই জানি F1 গুণন F1, তার মানে মাঝারি গুণন মাঝারি। কি পাওয়া যাবে অনুপাতটা? সবাই বুঝে নাও, লম্বা মাঝারি খাটো, লম্বা মাঝারি খাটো, 1:2:1। ভাইয়া এটা একটু করে দেন, এটা একটু জিন টিন দিয়ে করে দেন। চলো আমরা একটু জিন টিন দিয়ে করি। এইটাই আমরা জিনগুলা বসাই। চলো জিনগুলা বসিয়ে দেখি। লম্বা গাছ, লম্বা বড় হাতের টি গুণন ছোট হাতের টি, তাহলে যেইটা পাওয়া যাবে এই যে বড় আর ছোট হাতের টি, এটার নাম দিব আমরা মাঝারি, এটার নাম দিলাম আমরা লম্বা, এইটার নাম দিলাম আমরা খাটো। এটা F1। এইবার যা আলোচনা করব সেটা হলো F2। F2 তে বাচ্চা হতে পারে এরকম, এরকম, এরকম। তোমরা নিজেরাই বলো কয়জন লম্বা কয়জন খাটো? 1:2:1। আমরা কি এটা বুঝতে পেরেছি? প্রথম সূত্র যে ভালো মতো বুঝবে, এইগুলা তার কাছে একদম ভাত পানি, এইগুলা না পারার কোনো কারণ নেই। তাহলে কি সুন্দর, একদম আমরা পুরোপুরি শিখে গেলাম। পারা যাবে, সুন্দর করে পারবো। স্যার সবাই কমেন্ট করে ঐক্যটা রিপোর্ট। আচ্ছা, কি সমস্যা? চুলকানে উঠছে নাকি? স্টিকার দিয়ে না। সৌরভ তুমি আছো ওই ব্যাপে? এই যে ফেসবুকে কে যেন বারবার স্টিকার কমেন্ট করছে, মেহেদি হাসান রকি, ওকে মিউট করে দাও তো ভাই। ফেসবুকে ও কমেন্ট বক্সটাকে ডিস্ট্রয় করছে। ফেসবুকে মেহেদি হাসান রকি নামে একজন কমেন্ট করছে বারবার, ওকে একটু মিউট করো আপাতত। তো ক্লাস করছে না, ও শুধু শুধু কমেন্ট করছে কেন ওই জানে। আচ্ছা, সুন্দর। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারলাম। ওকে, আমি আর একটু হাফ করে নিচ্ছি। গ্রেট, আশা করি ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে এইটা অসম্পূর্ণ প্রকটতা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই কোন কোন জায়গায় অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়? সব সময় যে সব জায়গাতেই দেখা যাবে তা না, এটা ব্যতিক্রম। বইয়ে যতটুকু দেওয়া আছে, বইয়ে সন্ধ্যা মালতীর উদাহরণ দেওয়া আছে। সন্ধ্যা মালতী, বইয়ে সন্ধ্যা মালতী এইটার উদাহরণ দেওয়া, যেটার বৈজ্ঞানিক নাম মিরা বিলিস জালাপা। কালকে থেকে সবাই আমরা জিলাপি খাবো। আমরা সবাই ইফতারে সাধারণত জিলাপি খাই, তাই না? মিরাবিলিস জেলাপা। তো সন্ধ্যা মালতী, তুমি যদি বইটার দিকে তাকাও, ওখানে লাল ফুল এবং সাদা ফুলের মধ্যে
বিয়ে দেওয়া হয়েছে, বাচ্চা হয়েছে গোলাপি ফুল, তারপর দুইটা গোলাপি ফুলের মধ্যে বিয়ে দেওয়া হয়েছে, বাচ্চা হয়েছে একটা লাল ফুল, দুইটা গোলাপি ফুল, একটা সাদা ফুল। দিস ইজ সন্ধ্যা মালতীর উদাহরণ দিয়ে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে এইটা পরীক্ষায় আসতেই পারে যে অসম্পূর্ণ প্রকটতা কোথায় পাওয়া যায়। অসম্পূর্ণ প্রকটতা তোমার এক লাইনে যদি এমসিকিউ থাকে তোমার উত্তর হবে সন্ধ্যা মালতী। অপশনে যদি সন্ধ্যা মালতী বাংলায় লেখা না থাকে তাহলে এইটা লেখা থাকবে মিরাপিলি জালাপা। ভাইয়া কোনটা লিখবো পরীক্ষায়? জাস্ট এইটা এতক্ষণ যে আলোচনা করলাম, এই যে লাল ফুল সাদা ফুল, এইটাই তোমার বইয়ে দেওয়া সন্ধ্যা মালতীর লাল ফুল এবং সাদা ফুলের বিয়ে দেওয়া হলো, সবগুলো বাচ্চা হলো গোলাপি ফুল। F2 জনুতে দুইটা গোলাপি ফুলকে বিয়ে দেওয়া হলো, একটা বাচ্চা হলো লাল, দুইটা গোলাপি একটা সাদা। সবাই বলো মারহাবা। বুঝতে পেরেছি সবাই কথাটা বুঝতে পারলাম কিনা? এটা সবাই বুঝতে পারলাম কিনা? সব রকম জায়গায় কিন্তু ব্যতিক্রম পাওয়া যাবে না, সবসময় যে এই ব্যতিক্রমটা ঘটবে ব্যাপারটা তা না। এবং এই ধরনের জিনিসগুলা কখন ব্যতিক্রম হয় কখন হয় না, এগুলা মূলত হয়ে যাওয়ার পরে বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে যে এরকম কেন হলো। যেমন আমি ছোটবেলায় আমার বাগান করার অনেক শখ ছিল। তো আমি জানি না তোমাদের কারো বাসায় বাগান টাগান আছে কিনা। আমার বাড়ি তো পঞ্চগড়ে। ছোটবেলায় আমরা ছোটবেলায় প্যারাগ্রাফ লিখতাম না, মাই হবি ইজ গার্ডেনিং। তো আমার হবি ছিল গার্ডেনিং করা। এবং বিশ্বাস করো আমি নার্সারি থেকে, আমার বাসার পাশেই পঞ্চগড়ের সবচেয়ে বড় নার্সারি, ওই নার্সারি থেকে আমি সবসময় গাছ টাছ কিনে আনতাম। তো আমি তো ছোট মানুষ ছিলাম। ওই নার্সারির যে মালিক সে আমাকে সেই ঠকাইতো। মানে আজ থেকে 20 বছর আগের 500 টাকা আজকের 5,000 টাকার সমান, এটাই সত্যি। হ্যাঁ, বা অ্যাটলিস্ট 5,000 না হলেও 3-4 হাজার টাকা, 2,000 টাকার সমান তো হবেই। 500 টাকা দিয়ে আমি একবার গাছ কিনে আনি, আম্মুর সাথে রাগারাগি করে যে আমি গাছ কিনবই। তখন গাছ কেনার প্রতি আমার এত ভালোবাসা ছিল। তো তখন আমার কাছে এই সন্ধ্যা মালতী অনেকগুলো চারা ছিল, যেগুলোর মূলত গোলাপি গুলাই আমার কাছে ছিল। পরবর্তীতে আমি তখনও জানতাম না যে সন্ধ্যা মালতী সাদা সন্ধ্যা মালতী হয়, লাল সন্ধ্যা মালতী হয়। পরে ঢাকায় আসার পর আমি বিভিন্ন নার্সারিতে লাল এবং সাদা সন্ধ্যা মালতী দেখে খুব অবাক হই। তারপরে এই গাজী আজমল স্যারের বইয়ে এইটা পড়ার পর আমার আরো বেশি ভালো লাগে। কারণ এই ফুলটার সাথে আমার ছোটবেলাটা কানেক্টেড, এটার সাথে আমার স্মৃতি, অনেকগুলো স্মৃতি কানেক্টেড। খুব সুন্দর এই ফুলটা, ছোট্ট, তাই না? একটা মাইকের মতো ফুলটা, ছোট্ট মাইকের মতো, খুব ভালো লাগে ফুলটা আমার। এবং একজন বলছে হলুদ ফুল হয়, হ্যাঁ হলুদও হয়। হলুদটা আমার কাছে ছিল না, লালটার কালারটা খুবই সুন্দর, টকটকা লাল, সাদাটা মোটামুটি সুন্দর, গোলাপিটা দুইজনের মাঝামাঝি। তো আশা করি আমরা ইনশাআল্লাহ এটা মনে রাখতে পারবো যে অসম্পূর্ণ প্রকটতা কোথায় পাওয়া যায়? সন্ধ্যা মালতী। ওকে, কি সুন্দর, রাইট? তাহলে ব্যতিক্রম, মেন্ডেলের প্রথম সূত্রের একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রমের নাম অসম্পূর্ণ প্রকটতা। তাহলে এই প্রকটতার নাম হলো অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, কথা বুঝতে পেরেছি সবাই? ডান। এইবার আমরা সামনের দিকে যাই। সামনের দিকে কোথায় যাব? ওকে, সামনের দিকে যাই। এইবার খেয়াল করো, ধরো তোমার কাছে একটা সাদা ফুল আছে। সাদা ফুলটাই প্রকট বৈশিষ্ট্য। আবার তোমার কাছে কালো ফুলও আছে। পৃথিবীতে কালো ফুল তো হয় না, আমি তো চোখে দেখিনি। তাহলে ফুল না, আমরা অন্য কিছু দিয়ে করি। ধরো তোমার কাছে সাদা, বইয়েরটাই আমরা যে একটা সাদা মুরগি আছে, যার মুরগির পালকের কালার সাদা, তাহলে তোমার জন্য এত কষ্ট করতে হবে না। কালো মুরগি তোমরা সবাই দেখেছো আশা করি। সাদা মুরগি আছে, কালো মুরগি আছে, তুমি তাদের মধ্যে বিয়ে দিলা, এটা প্রকট। তুমি ধরে নিচ্ছ এ প্রচ্ছন্ন, তুমি ধরে নিচ্ছ। যদি ম্যান্ডেলের সূত্র অনুসারে যাই তাহলে বলতো F1 জনুতে সবগুলা মুরগির কালার কি হওয়ার কথা? F1 জনু অনুসারে সবগুলো মুরগির কালার কি হওয়ার কথা? সাদা। তাহলে সাদা হওয়ার কথা। সাদা, মনে নাই কোনো কাদা।
এবার দুইটা F1 এর বিয়ে করায় দাও, দুটা সাদা মুরগির মধ্যে বিয়ে করায় দিলা। সাদার বাচ্চা সাদা হবে। সাদা, তুমি কার দাদা? মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে তিনটা মুরগি বাচ্চা সাদা হওয়ার কথা, একটার হওয়ার কথা কালো। কালোরাই জগতের আলো। কারণ এই যে সাদাটা, এই সাদাটা তো আসল সাদা নয়, এটা তো নকল সাদা। ধরো ডাব্লু, ডাব্লু, ছোট হাতের ডাব্লু, ডাব্লু, ধরো এটা বোঝার জন্য। এই সাদাটা হলো বড় ডাব্লু, ছোট ডাব্লু, বড় ডাব্লু, ছোট ডাব্লু, বড় ডাব্লু, ছোট ডাব্লু। এই যে তিনটা সাদা, এর মধ্যে একটা হলো বড় ডাব্লু, দুইটা হলো বড় ডাব্লু ছোট ডাব্লু, কালো হলো ছোট ডাব্লু ছোট ডাব্লু। এইটা তো সবাই বুঝি আমরা। এইটা যদি না বুঝি তাহলে তো তুমি চ্যাপ্টারে এখন ঢুকতেই পারো না, তাই না? আমরা তো জানি যদিও তিনটা সাদা, তার মধ্যে একটা আসল সাদা, দুইটা গ্যাঞ্জাম সাদা, একটা পিওর কালো। এই পর্যন্ত ঠিক আছে? আরে মোরগ মুরগি ঠিক আছে, আমি তো বোঝানোর জন্য। ভাই বললো যে মুরগি, হ্যাঁ মুরগি মানে পুরুষ মোরগ। মোরগ আপডেট করে নাও, এটাকে মোরগ লেখো, মহিলা পুরুষ তো হয় না, দ্যাটস ট্রু। মানে মহিলা পুরুষ আবার কেমন কথা, মানে ঠিক আছে। সাদা মোরগ এবং কালো মুরগির বিয়ে দিলা। মোরগ মানে ছেলে মুরগির নাম হলো মোরগ, মেয়ে মুরগির নাম হলো মুরগি। তো ছেলে মুরগি এই শব্দটাই আসলে ভুল, কারণ ছেলে মুরগি কখনো ছেলেই হবে না। তো মোরগ আমরা তো কমনলি ভুল করি, আমরা দিন দুনিয়ার সব তো আসলে মুরগি বলে চলে যাই, তাই না? তো যাই হোক, তুমি এখানে মোরগ হিসাবে ধরো, ছেলেটা মোরগ, মেয়েটা মুরগি। মোরগ মুরগির বিয়ে, বাচ্চাগুলার মধ্যে সাদা। এইটা নর্মাল, ইয়ে আম জিন্দেগি, এটা সাধারণ জিন্দেগি, এটা নর্মাল জিন্দেগি। কিন্তু এবার আসবে মেন্টোস জিন্দেগি। মেন্টোস, তোমরা এই অ্যাডটা দেখেছো কিনা? ইয়ে আম জিন্দেগি, এবার মেন্টোস জিন্দেগি। কি হলো? সাদা মোরগ পুরুষ, কালো মুরগি মেয়ে, বাচ্চা বাচ্চা হয়ে গেল। খেয়াল করো, বাচ্চার গায়ের রং হয়ে গেল সাদা কালো। বাচ্চাটা হয়ে গেল সাদা এবং কালোর মিক্সড, বাচ্চাটা হয়ে গেল সাদা এবং কালোর মিক্সচার। খেয়াল করো, কেউ কাউকে কোনো রকম ছাড় দিল না, সাদা কালো, সাদা কালো। হওয়ার কথা কি ছিল? সবাই সাদা, কিন্তু সাদার সাথে কালোটা মিক্সড হয়ে গেল। অর্থাৎ এও সমান সমান জায়গা দখল করলো, সাদা কালো 50% জায়গা নিয়ে নিল, কেউ কাউকে ছাড় দিবে না। দুইজনেই সমানভাবে প্রকাশিত হলো, দুজনেই প্রকট হয়ে গেল, দুজনেই প্রকাশিত হলো। যে প্রকাশিত হয় সেটাই তো প্রকটতা, দুজনেই প্রকাশিত হলো। এরপর তুমি এদের বিয়ে দিলা। কার কার বিয়ে দিলা? সাদা কালো, সাদা কালোর বিয়ে দিলা। খেয়াল করো, বিয়ে দিলা সাদা কালো, সাদা কালো। F2 জনু পাইলা কিরকম? একটা পাইলা সাদা, দুইটা পাইলা সাদা কালো, একটা পাইলা কালো। ভালো মতো তাকাও, বিয়ে দিলা সাদা কালো, হুবহু আগেরটার মতোই, একদম আগেরটার মতোই। সেখান থেকে সাদা আসলো একটা, সাদা কালো আসলো দুইটা, কালো আসলো একটা। অনুপাত দাঁড়ালো 1:2:1। আরো একবার বলবো, চিন্তা করার কোনো কারণ নাই। সাদা কালোর বিয়ে দিলা মুরগি, বাচ্চা জন্মাইলো সাদা, পরের বাচ্চার জন্মাইলো কালো, পরের দুইটা বাচ্চা জন্মাইলো সাদা কালো, সাদা কালো। এই ঘটনাটা কিভাবে আসলো ওর? খেয়াল করো তো, এই বাচ্চাটার দাদাকে, এই বাচ্চার দাদা ছিল সাদা, এই বাচ্চাটার দাদি ছিল কালো। খেয়াল করছো? এই কালো বাচ্চাটার দাদা ছিল সাদা, কিন্তু এরকম ঘটনা তো ঘটছে।
গুরুত্বপূর্ণ কথা, এরকম তো মেন্ডেলের সূত্র অনুসারে হওয়ার কোনো কারণ নাই। হয় সাদা বাচ্চা আসবে, না হলে কালো বাচ্চা আসবে। সাদা কালো বাচ্চা আসার কোনো সুযোগ নাই। যদি মাঝামাঝি কোনো একটা কালার আসতো, যেমন ধূসর, বলতো সাদা এবং কালোর বিয়ে দিলা, সবগুলা বাচ্চা সাদা কালো না হয়ে হলো ধূসর, দুইটার মিক্সচার, অন্য একটা কালার, তখন এই ব্যতিক্রমটাকে আমরা কি ব্যতিক্রম নাম দিতাম? ধূসর কালার আসলে আমরা কি নাম দিতাম? ধূসর কালার আসলে আমরা কি নাম দিতাম? সবাই উত্তর দাও। যদি সাদা কালো মিক্সচার আসতো, মিক্সচার, তখন আমরা এটা নাম দিতাম অসম্পূর্ণ প্রকটতা। কেউ সম্পূর্ণভাবে প্রকট হয়নি। কিন্তু এখানে তো ধূসর আসেনি, এই জায়গায় সাদা সাদার মতোই আছে, কালো কালোর মতোই আছে, অর্থাৎ কারো কোনো ধরনের পরিবর্তন হয়নি। সেই জন্য এই প্রকটতাকে আমরা বলবো, এই প্রকটতাটাকে আমরা বলবো সমানভাবে প্রকটতা। সমপ্রকটতা শব্দটার দিকে মনোযোগ দাও। সমপ্রকটতা খুবই গুরুত্বপূর্ণ। কি বলবো এটাকে? সমানভাবে প্রকট। সাদা সাদার মতো আছে, কালো কালোর মতো আছে, দুইজন কালারই সমানভাবে বিদ্যমান। দিস ইজ কল্ড সমপ্রকটতা। হুবহু একই জিনিস, একই হিসাব, একই অঙ্ক, জিনের হিসাবও একই, অনুপাতও একই, সবই একই, শুধু ওইটাতে দুইজন কালার কেউই ঠিক মতো নিজের প্রভাব বিস্তার করতে পারে না, এইখানে দুইজন সমানভাবে আছে। দিস ইজ সমপ্রকটতা। এইটা মেন্ডেলের সূত্রের আরেকটা ব্যতিক্রম। আমরা সমপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতার পার্থক্য বুঝলাম কিনা? বুঝতে কি পেরেছি? তুমি যদি আগে জিনিসটা বুঝে ফেলো, তারপর বই থেকে রিডিং পড়লে তোমার জন্য প্রচন্ড ইজি হবে। কিন্তু তুমি যদি জিনিসটা নাই বুঝে থাকো, তাহলে যতই পড়ো কোনো লাভ নাই। ও ভাই বোনেরা, রিক্যাপ করেন, বই থেকে রিক্যাপ করি। চলো বইয়ে যেটা লেখা, চলো আমরা সেইটাই রিক্যাপ করি। রাইট, এইটুকু আমরা চলো রিক্যাপ করি আরেকবার। বইয়েরটা তোমাদেরকে জাস্ট দেখাই দিই। এগুলো তো তোমরা অলরেডি করেছো, যারা গত ক্লাস করেছো তার কাছে এগুলো ভাত পানি লাগার কথা। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, গোলাপি ফুলেরটা পরে রিক্যাপ করছি। সমপ্রকটতা, দেখো বইয়ে কি লেখা আছে? সমপ্রকটতা অনুপাত কত? 1:2:1। রাইট, সবাই দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে? সুন্দর। দেখো, যদি দুইটা জিন, দুইটা অ্যালিল কাকে বলে আমি অলরেডি বলেছি, তারা যদি প্রকট প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে একজন প্রকট হবে আর একজন প্রচ্ছন্ন হবে, এই জিনিসটা তারা মানবে না। যদি তারা দুইজনই সমানভাবে প্রকাশিত হয়, সাদা এবং কালো সমানভাবে প্রকাশিত হয়, তখন এই ধরনের আলোচনাকে সমপ্রকটতা বলে। দুইটা অ্যালিল যারা একে অপরের তুলনায় আলাদা, অর্থাৎ হেটারোজাইগাস, একটা সাদা একটা কালো, অবশ্যই আলাদা, তারা যদি সমানভাবে প্রকাশিত হয় সেইটাকে বলে সমপ্রকটতা। এইখানে বিপরীত ধর্মী জিন, সাদা এবং কালো একে অপরের বিপরীত, তারা সমানভাবে প্রকাশিত হয়। অনুপাতটা F2 জনুতে গিয়ে 1:2:1 হয়ে যায়। যা যা বললাম তাই। দেখো, কালো বর্ণের মোরগ সাদা বর্ণের মুরগির মধ্যে বিয়ে দিলা, কালোর জন্য বিবি, সাদার জন্য WW। যে বাচ্চাগুলা হলো কালো সাদা মিক্সড, দেখো সব কয়টা কালোর মাঝে সাদা চেক যুক্ত। এবার তুমি ওদের মধ্যে আবার বিয়ে দিলা চেক যুক্ত মোরগের সাথে চেক যুক্ত মুরগি। বিয়ে দেওয়ার ফলে তাকায় দেখো তো, কালো আসলো একটা, সাদা আসলো একটা,
চেক যুক্ত আসলো 2টা, এই তো হয়ে গেল। দিস ইজ সমপ্রকটতা। বুঝলাম কিনা? এইবার অসম্পূর্ণ প্রকটতা। দুজনই সমানভাবে প্রকাশিত হতে চাইবে কিন্তু পারবে না, বরং মাঝামাঝি কিছু একটা হবে। তাকায় দেখো, প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়, পুরাপুরি লাল হতে পারবে না, বরং মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ ঘটে, সেইটাকে বলে অসম্পূর্ণ প্রকটতা। দেখো, লাল ফুল, সাদা ফুল বিয়ে দিলা, গোলাপি ফুল আসলো, 2টা গোলাপি ফুলের মধ্যে বিয়ে দিলা, একটা লাল একটা সাদা, 2টা গোলাপি। প্রশ্ন হতে পারে যে ভাইয়া এরকম কেন হয়, কোন কোন গাছে এরকম হয়? একটা বিশেষ জিন যার নাম ইন্টারমিডিয়েট জিন, যে সকল গাছের কোষের মধ্যে এই ইন্টারমিডিয়েট জিনের উপস্থিতি থাকে তাদের শরীরে এইরকম অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। সব গাছে তো দেখা যায় না। তো পরীক্ষার জন্য একটা এমসিকিউ, অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনের নাম কি? ইন্টারমিডিয়েট। শব্দটার দিকেও তাকাও, ইন্টারমিডিয়েট শব্দের অর্থ মাঝামাঝি, না উপরে না নিচে, মাঝামাঝি নাম ইন্টারমিডিয়েট। এটাকে বলে অসম্পূর্ণ অসম্পূর্ণ প্রকটতা। প্রিয় ভাই ও বোনেরা, হুবহু একই জিনিস রং পরিবর্তন হয়ে গেলে অসম্পূর্ণ, অনুপাত একই, আর রং দুইজনই একসাথে বিদ্যমান থাকলে সমপ্রকটতা। কে কে বুঝতে পারলাম? পরীক্ষায় তোমার বইয়ে যা দেওয়া আছে সেটা দিয়েই দিতে পারে, একটু চেঞ্জ করে ইচ্ছা মতো অঙ্ক দিতে পারে, যেমন এই রকম দিতে পারে। চলো আমরা একটা চেক করে দেখি। ধরো ফুল দিল, ফুল টিউলিপ ফুল, দেখো টিউলিপ, বলে দিল যে হলুদ টিউলিপ ফুল এবং লাল টিউলিপ ফুলের, পরীক্ষায় কিন্তু বইয়েরটাই হুবহু দিবে, কোনো গ্যারান্টি নাই যে বুঝবে, সবকিছু নিয়েই পারবে। মধ্যে বিয়ে দেওয়া হলো, প্রথম বাচ্চারা তোমাকে কিন্তু বলে দিবে না এটা অসম্পূর্ণ নাকি সমপ্রকটতা, তোমাকে বুঝে নিতে হবে। প্রথম বাচ্চারা সবাই হলো লাল ছোপ যুক্ত হলুদ ফুল। এইটা কোন ধরনের প্রকটতা? ছোপ মানে দাগ, ছোপ মানে দাগ, এটা কোন ধরনের প্রকটতা? সমপ্রকটতা। ভেরি গুড, ভেরি গুড। তাহলে বলবে এরকম একটা এমসিকিউ আসবে, F2 জনুতে লাল ফুল পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? F2 জনুতে লাল ফুল পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট?
সাবাস, তোমরা সবাই শিখে গেছো যারা 25% উত্তর দিচ্ছ। তার মানে হলুদ ফুল পাওয়ার সম্ভাবনা 25%, লাল ফুল পাওয়ার সম্ভাবনা 25%, লাল ছোপযুক্ত হলুদ ফুল পাওয়ার সম্ভাবনা 50%। এই তো ওয়েব অ্যাপে কি ভিডিও চলে গেছে? ওয়েব অ্যাপে কি ভিডিও তো আছে না? ওয়েব অ্যাপে ভিডিও আছে তো? আছে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, আছে আছে, সুন্দর। না আমার এখানে দেখা যাচ্ছে না তো, আছে, ওকে গ্রেট, দেখা গেলেই হয়েছে, অল ক্লিয়ার। তাহলে আমরা দুইটা প্রকটতা সম্পর্কে বুঝে গেলাম, আশা করি সবাই এইটুকু বুঝতে পারলাম। ডান। এইবার এইটা যেটা বুঝাবো এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসবেই। এবার যেটা বুঝাবো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটাই পরীক্ষায় আসবে। এতক্ষণ যেগুলো পড়ালাম কোথাও আসবে কোথাও আসবে না, কিন্তু এইটা পরীক্ষায় আসবেই। ওকে, আসো জিনিসটা তোমাকে বুঝাই বলি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই বেশি গুরুত্ব দিয়ে বুঝবা। দেখো স্টার মেরে রাখলাম, এতটা গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের চারপাশে যে ইঁদুর গুলা আছে, ইঁদুর, ইঁদুর দিয়ে বুঝাই, যদিও বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটা দিয়ে সবসময় নাও বুঝতে পারো। ধরো ইঁদুর, আমি তোমাকে ঠান্ডা মাথায় বুঝাই বলি। ধরো বড় ইঁদুর এবং ছোট ইঁদুর। আমরা যদি বড় ইঁদুরকে ধরো বড়, বড় মানে বি, বিগ এইভাবে লিখি, ছোট ইঁদুরকে আমরা লিখলাম বি। এইভাবে আমরা লিখতে পারি। এদের মধ্যে বিয়ে দিলে সবগুলা বাচ্চা এরকম হবে, তাই তো? এই পর্যন্ত আশা করি সব ঠিক আছে, তাই না? এদের মধ্যে বিয়ে দিলা, ওকে ফাইন। বিয়ে দেওয়ার পর তাহলে বড় ইঁদুর পাওয়া যাওয়ার কথা একটা, মাঝারি ইঁদুর পাওয়া যাওয়ার কথা, মানে মাঝারি বলতে বড়ই, মিক্সড বড় পাওয়া যাওয়ার কথা দুইটা, ছোট পাওয়া যাওয়ার কথা একটা। এটাই তো নরমাল সূত্র, এটাই তো মেন্ডেলের প্রথম সূত্র। সবাই বলেন ঠিক কি না? যেটা বললাম কথা ঠিক আছে না নাই? ঠিক আছে, কথা ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে, দ্যাটস ফাইন, খুবই ভালো। কিন্তু একজন বিজ্ঞানী আছে যার নাম ফরাসি বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানী কুনো। নামটা দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা 2012 সালে এসেছিল, আমি ওই পরীক্ষায় অংশ নিয়েছিলাম। কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করে? বিজ্ঞানী কুনো। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কুনো। তিনি যেটা মজার জিনিস আবিষ্কার করেন, এটা তো বিশুদ্ধ বড়, আর এই বড়টা তো অবিশুদ্ধ, হোমোজাইগাস। এটা হোমোজাইগাস বড়, এটা তো হেটারোজাইগাস বড়। হোমোজাইগাস বড়, হেটারোজাইগাস বড়, হোমোজাইগাস বড়, হেটারোজাইগাস বড়। খেয়াল করো, কুনো যেই জিনিসটা আবিষ্কার করেন, ভাইয়া জিনোটাইপ কি বইয়ের টাইম মতো পড়তে হবে? তুমি যদি মিলাতে পারো ইচ্ছা মতো জিনোটাইপ ধরতে পারো। আমি যে বড়কে বিগ ধরলাম, তুমি যদি বড়কে সি ধরো কিচ্ছু যায় আসে না, তুমি যা ইচ্ছা তাই ধরো। দিন শেষে জিনটার নামকরণ কি করছো সেটা গুরুত্বপূর্ণ না, অঙ্কটা মিলাচ্ছ কিভাবে সেটাই গুরুত্বপূর্ণ। খেয়াল করো,
উনি গবেষণা করে বের করলেন যে প্রকৃতিতে এই রকম বিশুদ্ধ বড় ইঁদুর একটাও তিনি খুঁজে পাচ্ছেন না। প্রকৃতিতে তিনি এই রকম বিশুদ্ধ বড় ইঁদুর তিনি একটাও খুঁজে পাচ্ছেন না। প্রকৃতিতে যতগুলা বড় ইঁদুর আছে সবগুলাই অবিশুদ্ধ বড় ইঁদুর। প্রকৃতিতে যে বড় ইঁদুরগুলা আছে সবগুলা অবিশুদ্ধ বড়। আবারও বলছি, তিনি কি আবিষ্কার করলেন? প্রকৃতিতে, মন দিয়ে শোনো, এটা কিন্তু পোলাপান বুঝে না। বিশুদ্ধ এটা কিন্তু পোলাপান পারে না। বড় ইঁদুর নাই, তার মানে বি বি নাই। তিনি অনেক গবেষণা করে দেখলেন নাই। যা আছে সব বি বি, অবিশুদ্ধ বড়। তো তিনি তো অবাক হয়ে গেলেন যে ঘটনা কি, অবশ্যই এটা থাকতেই হবে। কোথা থেকে, না হলে এরা কোথা থেকে আসলো এই বেটা, না হলে এটা কি হলো? কারণ তুমি দেখো, যদি তুমি এই যে সবাই এটা বলো তো, এটা করলাম, সবাই বলো তো ঠিক আছে কিনা, 4 রকমের বাচ্চা হওয়া সম্ভব? বিশুদ্ধ বড়, অবিশুদ্ধ বড়, ছোট। এটা ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। তো বিজ্ঞানী কোনো গবেষণা করে দেখলেন যে ভাই, দুইজনের মধ্যে যদি আমি বিয়ে দেই অবশ্যই আমার একটা বড় বিশুদ্ধ বড় ইঁদুর তো পাওয়ার কথা, কিন্তু আমি কোনোভাবেই পাচ্ছি না। তিনি বারবার গবেষণা করে দেখেন, প্রত্যেকবার বিয়ে দেন, বাচ্চা যেগুলো আসে হয় ছোট না হলে অবিশুদ্ধ বড়, হয় ছোট না হলে অবিশুদ্ধ বড়, হয় ছোট বাচ্চা জন্মায় না হলে অবিশুদ্ধ বড় জন্মায়। একটা বারও এই বড় বাচ্চা দুনিয়াতে জন্মায় না। আর একটা মজার জিনিস বলি, যেটা এখানকার আসল কথা, এইটা, এই যে শব্দটা লিখবো, এই ক্লিপটা সবাই আলাদা করে কাট করে, কেউ একজন আলাদা করে কাট করে আপলোড করবা, আলাদা করে কাট করে আপলোড করবা। আমরা এই চ্যাপ্টারটা আমি এতদিন ধরে পড়াচ্ছি, আমি গ্যারান্টি দিলাম 90% স্টুডেন্ট, কয় পার্সেন্ট? 90% স্টুডেন্ট এই জিনিসটা বুঝে না। এই অংশটুকু সবার জন্য, এই অংশটুকু কাট করে গ্রুপে দিবা যে এই অংশটা সবার জন্য। আমরা কি মনে করি যে 4টা বাচ্চা হবে, 2টা ইঁদুরের বিয়ে দিলা, 4টা বাচ্চা একসাথে জন্মাইলো, একটা বাচ্চা হবে বড় বিশুদ্ধ বড়, 2টা বাচ্চা হবে অবিশুদ্ধ বড়, একটা বাচ্চা হবে ছোট। ব্যাপারটা কি তাই? তোমরা বলো তো, ব্যাপারটা কি তাই? তোমরা কি তাই? 4টা বাচ্চা হলো, ধরো একসাথে 4টা বাচ্চা হলো না, সেইটাই শোনা, ধরো 4 বার 4টা বাচ্চা হলো, 4 বছরে 4টা বাচ্চা হলো। এই 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা হবে বড়, 2টা বাচ্চা হবে বড় অবিশুদ্ধ বড়, একটা বাচ্চা হবে ছোট। এইটাই কি ঘটে নাকি এরকম? আচ্ছা দেখি তো তোমরা এই লাইনটা আগে বুঝো কিনা। 2টা বড় ইঁদুরের, অবিশুদ্ধ বড় ইঁদুরের বিয়ে দিলা, তাদের 4 বছরে 4টা বাচ্চা হলো। চার বছরে 4টা বাচ্চা হলো এবং প্রত্যেকটা বাচ্চাই ছোট, 4টা বাচ্চাই ছোট। এটা কি সম্ভব নাকি সম্ভব না? 4টা বাচ্চাই ছোট, 4টা বাচ্চা হলো, এটা কি সম্ভব নাকি সম্ভব না? বললামই তো, এটা সবচেয়ে আসল কথা, সবচেয়ে আসল কথা। এটা কি সম্ভব নাকি সম্ভব না?
সম্ভব, তাহলে একদল বলেছে সম্ভব, একদল বলেছে সম্ভব না। আমি জানি যে যারা সম্ভব বলতেছো তারাও নিশ্চিতভাবে জানো না এটাকে কেন সম্ভব বলছো। আমি নিশ্চিত যারা সম্ভব বলছো তারাও জানো না। ও ভাই বোনেরা, এই জিনতত্ত্ব চ্যাপ্টারটা এটা একটা সম্ভাবনার চ্যাপ্টার। কিসের চ্যাপ্টার? সম্ভাবনার চ্যাপ্টার। ভাইয়া কিসের সম্ভাবনা? এই যে বাবা লম্বা, মা খাটো, F2 জনু, বা ধরো দুজনই লম্বা, অবিশুদ্ধ লম্বা। বুঝো, লম্বা, অবিশুদ্ধ লম্বা, খাটো। একই কথা কয়েকবার বলছি যাতে জিনিসটা বুঝো। ভাই এইটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা বোঝায় চারটা বাচ্চা হলে একটা হবে লম্বা, একটা হবে অবিশুদ্ধ লম্বা, একটা হবে খাটো। না না, ব্যাপারটা মোটেই তা না। তোমরা যে জিনিসটা বুঝতে পারছো ব্যাপারটা মোটেই তা না। ব্যাপারটা হলো প্রতিটা বাচ্চা, প্রত্যেক বাচ্চা যখন জন্মাবে, প্রত্যেক বাচ্চা যখন জন্মাবে তখন ওই বাচ্চাটা 25% সম্ভাবনা এইটা নিয়ে জন্মাবে, 50% সম্ভাবনা অবিশুদ্ধ লম্বা হবে, 25% সম্ভাবনা খাটো হয়ে জন্মাবে। ভাই এটা প্রত্যেক বাচ্চা জন্মানোর সম্ভাবনা। কোনোভাবেই চারটা বাচ্চা জন্মালো, এমন হতে পারে যে প্রত্যেকবারই এই খাটো বাচ্চাটাই দুনিয়াতে আসলো, বাকিরা আসতে পারলো না। সেজন্য যদি এই দম্পতির 10টা বাচ্চা হয় এবং 10টাই খাটো হয়, এটা জেনেটিক্যালি পুরোপুরি সম্ভব। এই জিনটা দুনিয়াতে আসছে, এরা আসতে পারেনি। এটা কিন্তু চারটা বাচ্চার জন্য না, এটা প্রত্যেক বাচ্চার জন্য সম্ভাবনা। এমনও হতে পারে যে এই দম্পতির 10টা বাচ্চা হলো, 10টাই বিশুদ্ধ লম্বা, এইটাও হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। 10টা বাচ্চা হলো, 10টা বাচ্চাই অবিশুদ্ধ লম্বা, এইটাও হওয়া সম্ভব। আমরা এই কথাটা যে বলছি এটা প্রত্যেক বাচ্চার জন্মের সময় সম্ভাবনা। তাহলে এটাই হলো কথা। জিনিসটা কি বুঝতে পারলা? এইটাই হলো কথা রে ভাইয়া। এই জিনিসটা কি ক্লিয়ার? বুঝাতে পেরেছি? আরো একবার বলছি, আমি তো জানতাম না যে ক্লাস এখন। আদনান, হাদিকা, তোকে দেখতে মন চাচ্ছে। সবাইকে এইটা বুঝতে পারলা? আরো একবার বলতেছি, দুইজন লম্বা লম্বা, তাদের দুইজনই লম্বা, 10টা বাচ্চা হলে 10টাই খাটো হতে পারে, কারণ 25% সম্ভাবনা প্রত্যেক বাচ্চার ক্ষেত্রে খাটো হওয়ার। সেই বাচ্চাটাই দুনিয়াতে বারবার আসতে পারে। ক্লিয়ার? এই কথাটাই বলা হচ্ছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে সব কনফার্ম নয়। হ্যাঁ, এই যে সূত্রটা, এটা একটা সম্ভাবনার অঙ্ক। পৃথিবীতে কোন বাচ্চাটা আসার সম্ভাবনা বেশি? এইটা আসার সম্ভাবনা 50%, এইটা আসার সম্ভাবনা 25%, এইটা আসার সম্ভাবনা 25%। কোন বাচ্চাটা আসবে আমরা এটা জানি না। আল্লাহ পাক যেই বাচ্চাটাকে দুনিয়াতে আনবেন সেইটাই আসবে। সম্ভাবনা কার বেশি? এর আসার। কিন্তু এর অর্থ এই না যে এই আসবে, যে কেউ আসতে পারে। এটাই হলো কথা। দিস ইজ সম্ভাবনা। এই চ্যাপ্টারটা খাটো বলতে, এই চ্যাপ্টারটা সম্ভাবনার অঙ্ক করে। এমন না যে তুমি বলে দিতে পারবা যে একটা লম্বা একটা খাটো, কোনো সন্দেহ নাই। এর যদি 4 রকম বাচ্চা থাকে, 4টা বাচ্চার মধ্যে 3টা হবে লম্বা, একটা হবে খাটো, কখনোই এই কথা তুমি বলতে পারবা না। তুমি চারপাশে কোনোভাবে এই জিনিস মিলাতে পারবা না। প্রত্যেক বাচ্চার সম্ভাবনাটাই শুধু তুমি কমেন্ট করতে পারবা। সবাইকে বুঝতে পেরেছো? এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন এটা পড়ালাম? কারণ এইটা আমাদের এখন লাগবে। বিজ্ঞানী কুনো তিনি গবেষণা করে বের করলেন, বিজ্ঞানী কুনো তিনি গবেষণা করে বের করলেন যে তিনি বারবার বিয়ে দেন, তিনি বারবার বিয়ে দিচ্ছেন লম্বা লম্বা বা বড় বড় সাথে, কিন্তু যারা দুনিয়াতে আসছে তারা অবিশুদ্ধ বড়, না হলে ছোট।
কোনোভাবেই বিশুদ্ধ বড় দুনিয়াতে আসছে না বা তিনি প্রকৃতিতে পাচ্ছেন না, তখন তিনি গবেষণা করে বের করলেন যখনই বিশুদ্ধ বড়র কোনো ইঁদুর মায়ের পেটে থাকে তখনই সে মায়ের পেটেই মরে যায়, মায়ের পেটেই মরে ভূত হয়ে যায়। এই যে মায়ের যখনই বিশুদ্ধ বড়র কোনো বাচ্চা মায়ের পেটে তৈরি হয় সাথে সাথে সে মারা যায়। এই যে মারা গেল, ফলে দুনিয়াতে তাকে আর খুঁজে পাওয়া যায় না। ফলে যখনই বিশুদ্ধ বড়র দুইটা প্রকট জিন, বিশুদ্ধ বড়র জন্য দায়ী দুইটা প্রকট জিন এক হয়, তখনই সে মারা যায়। হোমোজাইগাস অবস্থা হলেই সে মারা যায়। হোমোজাইগাস অবস্থায় হলেই সে মারা যায়। এই জন্য এটাকে বলে মারণ জিন, এইটাকে বলে মারণ জিন। মারণ, এটাকে মারণ জিন বলে। মারণ জিন কখন মরে যাচ্ছে সবাই বলো তো, কোন অবস্থা হলে মারা যায়? শব্দটার নাম বলো, মারণ। কেন মরে যায়? মরে যাওয়ার কারণটা কি? কারণটাও বলছি, তোমরা আগে বলো। একজন বললো স্যার আপনি 1 মিনিট পর পর কোথায় হারিয়ে যাচ্ছেন? আমি আছি, একটু চেয়ারে বসতেছি। কারণ আজকে তোমাদের মেডিকাপের মেডিকাপ তো বলছি, আজকে তোমাদের মেডিকেল ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসটা প্রাইভেট গ্রুপে হবে, পাবলিকলিও আমরা হয়তো বা শেয়ার করব। সেইটা ইস্যু না, ইস্যু হলে যে সেটার জন্য তো কিছু প্রিপারেশন লাগে। তো আমি তো গতকালকে রাতে আর প্রিপারেশন শেষ করতে পারিনি, এই জন্য আমাকে লোকজন কল দিচ্ছে, ওদের মাঝে মাঝে মেসেজে রিপ্লাই দিতে হচ্ছে। সবকিছু মিলিয়ে মাথায় অনেক অনেক চাপ, সবকিছু মিলিয়ে মাথায় অনেক অনেক চাপ। কথা ক্লিয়ার? ওকে। ওরিয়েন্টেশন ক্লাস সন্ধ্যা 6:30টায়, 6:30 আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস সন্ধ্যা 6:30। যারা যুক্ত হয়েছে আজকেই লাস্ট দিন ভর্তি হওয়ার লাস্ট দিন বলতে ভর্তি হওয়ার তো চলতেই থাকবে। যারা একাডেমিক সাইকেলে ছিল এবং প্রি বুক করেছিল তারা আজকেই লাস্ট দিন ডিসকাউন্টে ভর্তি হওয়ার, এরপরে ডিসকাউন্টে ভর্তি হতে পারবে না। যারা এসসিএস মেডিকেল ব্যাচের সাথে তার মেডিকেলের স্বপ্ন সম্পূর্ণ করতে চাও, কালকে থেকে ফুল প্রাইসে ভর্তি হতে হবে। দিস ইজ ইট, আজকের পর আর সম্ভব নয়, কান্নাকাটি করেও আর সম্ভব হবে না। ওকে ভাইয়া, মেডিকেল ব্যাচে আমাকে কি একটু ডিসকাউন্ট করা যাবে? ডিসকাউন্ট তো করেই দেওয়া হয়েছে, এর চেয়ে আর কি করবো। তাহলে কি বললাম? হোমোজাইগাস অবস্থায় তারা মারা যায় যখনই এক হয়ে যায়। একজন বললো ভাইয়া কেন মারা যায়, সেটার উত্তর দিব আমরা এখন। কেন মারা যায় এইটার উত্তর দিব। যখনই দুইটা প্রকট জিন, ধরো প্রকট জিনটা দুষ্ট, ধরো কিন্তু এরা এমন দুষ্ট যে একা থাকলে কাজ করতে পারে না, একা থাকলে ভদ্র থাকে, একা থাকলে ও ভদ্র। কিন্তু যখনই 2 জন হয়ে যায় ওরা খুব বদমাইশি শুরু করে। ওরা যখন 2 জন হয়ে যায় এমন কিছু এনজাইম তৈরি করে, এনজাইম যেটা বিষের মতো কাজ করে, বিষ। এবং যেই বিষে তারা বিষের মতো কাজ করে, এবং যেই বিষে তারা বিষের মতো কাজ করে এবং যেই বিষে প্রাণীটা মারা যায়। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে ভাইয়া কেন হোমোজাইগাস অবস্থায় তারা মারা যায়, তারা বেশ কিছু খারাপ বিষের মতো এনজাইম তৈরি করে যার ফলে প্রাণীটা মারা যায়। একা থাকলে তারা এটা করতে পারে না। আবারও বললাম, যখন সে একা থাকে তখন সে ভদ্র আচরণ করে। 2 জন হয়ে গেল, এই সে দুষ্টামিটা শুরু করে দেয়, আজে বাজে জিনিস তৈরি করে। এই জিনিসটার আবিষ্কারক বিজ্ঞানী কুনো। চলো কুনোকে আমরা একটু সালাম দিয়ে দেই। দেখো তো নামটার দিকে তাকাও, বিজ্ঞানী লুসিয়েন কুনো। বানানটা দেখো, লুসিয়েন চুয়েট, CUET, আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। চুয়েট নট, ফ্রেঞ্চ নামগুলা এইরকম, এটা আসল উচ্চারণটা কিউনো, লিসিয়েন কিউনো। তিনি সর্বপ্রথম ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন। তিনি দেখেন দুইটা হলুদ ইঁদুরের মধ্যে ক্রস
ক্রস করালে সবসময় 2:1 অনুপাতে হলুদ এবং 11টি ইঁদুর পাওয়া যায়। তোমরা বলবে 11টি মানে কি? দেখো লিখেই দেওয়া আছে, কালচে বাদামি। তিনি পরবর্তীতে আরো প্রমাণ করা হয় যে 25% ইঁদুর ভ্রূণীয় অবস্থায় মারা যায়। যেহেতু মারা যায়, ফলে এই ইঁদুরটাকে তো তুমি আর দুনিয়াতে খুঁজে পাবা না, এই বেটাকে তো আর দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীতে সবসময় এরাই জন্ম নিবে। সেই জন্য মারণ জিনের অনুপাত 2:1। পরীক্ষায় এটা আসবে, পরীক্ষায় এইটাই আসবে, এইটাই। এবং যেইটা পরীক্ষায় আসবে এই অংশটুকুতে যে মনোযোগ দিবে না সে পিওর ধরা খেতে যাচ্ছে। তাহলে তাকায় দেখো, এই যে দুইটা শঙ্কর ইঁদুরের, দুইটা হলুদ ইঁদুর, অবিশুদ্ধ হলুদ ইঁদুরের মধ্যে তুমি বিয়ে করালা। বিয়ে করার ফলে যারা দুনিয়াতে আসবে, দুইটা হলুদ ইঁদুর আসবে, যখনই এরকম হবে পিওর হলুদ হওয়ার কথা তখনই সে মারা যাবে। উল্টে গেছে দেখো, এটা 11টি বা কালো। এই জন্য অনুপাতটার নাম 2:1। অনুপাতটার নাম 2:1। সবাই কি বুঝতে পারলাম? মারা গেল কোন অবস্থায়? হোমোজাইগাস অবস্থায়। কে কে বুঝতে পেরেছি? ডান, কে কে বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছি। এইটা যদি বুঝতে পারো, অনলাইন ভালোবাসা, অনলাইন ভালোবাসা। আমার ছোট ভাই বোন, তুমি যদি এটা বুঝতে পারো, তোমার জন্য আমার পক্ষ থেকে অনলাইন ভালোবাসা। অনলাইন সমপ্রকটতা আর লিথাল জিনের মূল পার্থক্য। এইটার নাম কি? এই জিনটার নাম লিথাল জিন। লিথাল, তোমরা গত 6 মাসে লিথাল কথাটা অনেকবার শোনার কথা। লিথাল মানে মারণ, মারণ মানে মৃত্যু। তোমরা অনেকবার শোনার কথা যে জুলাইয়ের আন্দোলনে পুলিশ লিথাল ওয়েপন ব্যবহার করেছে। লিথাল মানে যেটা দিয়ে গুলি করলে মানুষ মারা যাবে, মারা যাবে, মারণ। একমাত্র ব্যতিক্রম যেটাতে জীবের মৃত্যু হয়, অনুপাতটা বদলে যায়, একটা জীব মারা যায়। অনুপাতটা এখানেও কিন্তু 1:2:1, এখানেও কিন্তু অনুপাতটা আসলে 1:2:1। খেয়াল করো, কিন্তু এই প্রথম ওয়ানটা তো মরেই যায়। ও যখন মরেই যাবে, ও তো আর অনুপাতের মধ্যে আসবে না, সেজন্য এটাকে বাদ দেওয়া হয়, শুধুমাত্র 2:1। মারণ জিনের অনুপাতের নাম কি? 2:1। ইঁদুরের ক্ষেত্রে অনুপাত কেন 2:1? কারণ হোমোজাইগাস অবস্থাটা মৃত্যুবরণ করে। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভাইয়া, বাংলাদেশেও কি লিথাল জিনের বাচ্চা পাওয়া গেছে? আরে কি বলিস? ও আচ্ছা, মানে ইঁদুরের ক্ষেত্রে, হ্যাঁ, পৃথিবীর সকল ইঁদুরের ক্ষেত্রেই, এই প্রজাতির ইঁদুরের ক্ষেত্রে কথাটা একদম সঠিক। ঠিক আছে। এবং মানুষের অনেকগুলো রোগ, এইরকম মানুষের অনেকগুলা রোগ এইরকম লিথাল জিনের কারণে হয়। কয়েকটা লিথাল জিনের নাম: হিমোফিলিয়া রোগ, হিমোফিলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি, মানুষের শরীরের রোগ পরীক্ষায় আসবে, সিকল সেল অ্যানিমিয়া, এমসিকিউ আসবে, এগুলো রিটেন আসবে না। মানুষের কোন কোন রোগের সাথে লিথাল জিনের সম্পর্ক আছে? খুব গুরুত্বপূর্ণ। কয়েকটা রোগের নাম এখান থেকে দিলাম, কয়েকটা রোগ বইয়ের মধ্যে আছে। পরের পেজে চলে যাও, দেখো বইয়ের মধ্যে রোগগুলোর নাম দেওয়া আছে। থ্যালাসেমিয়া, রেটিনোব্লাস্টোমা, ব্র্যাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথায়োসিস, গুরুত্বপূর্ণ রোগ।
ওই ব্যাপে তাকাও তো, ওই ব্যাপে কেউ যদি দুষ্ট কমেন্ট করে ওকে মিউট করে দাও, ঠিক আছে? আজে বাজে কমেন্ট করছে দুই একজন আমার চোখে পড়েছে, যেমন একজনের নাম আমি তোমাকে খুঁজে জানাচ্ছি, কি নাম ওর নামটা লাইভে থেকে যাবে। দুষ্ট দুষ্ট যারা কমেন্ট করছে ওই ব্যাপে ওর কপালে দুঃখ আছে, ও যাতে পরবর্তীতে কোনোটাতেই কমেন্ট করতে না পারে। পচা কথা বলবা না, হ্যাঁ? খুঁজে ওই ব্যাপে দেখো। এগুলো কি মেডিকেলে আসে? মেডিকেলে তো এগুলাই আসে। ওকে ভাইয়া, ক্লাসের পর কি মেইন বই তা কম্প্যাক্ট বুক? ক্লাসের পর মেইন বই, তারপরে কম্প্যাক্ট বুক। মেইন বুক সবার আগে। তাহলে সবাই একটু রোগগুলোর নাম দেখে নাও। ও ভাই বোনেরা, মানুষের লিথালজিন ঘটিত কয়েকটা রোগ, থ্যালাসেমিয়া সবার আগে নাম পড়তে হবে, সিকল সেল অ্যানিমিয়া, হিমোফিলিয়াতেও থাকে, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্র্যাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথায়োসিস। দেখতে পাচ্ছ ভাইয়া, এগুলো তো কিচ্ছু বুঝি না। এগুলার প্রথম কথা হচ্ছে, এগুলো বুঝতেই যে হবে ব্যাপারটা তা না। এগুলো থেকে এমসিকিউ আসবে, এগুলো থেকে এমসিকিউ আসবে। এমসিকিউ তো এমসিকিউ এর জন্য সবার আগে নাম পড়তে হবে। তুমি আগে নাম পড়ো, সবার আগে তুমি নাম পড়ে নাও, তারপরে দেখো আগে লিথালজিনের বেসিক কথাটা পড়া হলো কিনা। লিথালজিন কাকে বলে রিডিং পড়ে নিবা। এনজাইম তৈরি হয়, কেন লিথালজিন দ্বারা মারা যায় দেখো, ঠিক আছে? এই রকম। তাহলে এই হলো কথা লিথালজিন বুঝার জন্য। তো লিথালজিন দুই ভাবে কাজ করতে পারে, আরো একবার বলে দিচ্ছি। হয় এরা খুব দুষ্ট, দুই ভাবে কাজ করতে পারে, হয় দুজনেই দুষ্ট, দুজন এক হয়ে এমন কিছু এনজাইম তৈরি করলো। লিথালজিন কিভাবে কাজ করে? যারা বিষ তার ফলে মারা যেতে পারে, বা এরা দুইজনেই ভালো, কিন্তু যখন দুইজন এক হয়ে যায় এরা আর ভালো থাকে না, এরা আর কাজ করতে পারে না, এরা আর ভালো থাকতে পারে না। ফলে এই ভালো গুণটা তো আমার বেঁচে থাকার জন্য লাগে, এই ভালোটা যখন নাই হয়ে যায় তখন মানুষ বা ওই প্রাণীটা মারা যায়, কারণ ওর ভালোটা তো বেঁচে থাকতে অপরিহার্য, ওর ভালোটা নাই হয়ে যায়। দুজনেই ভালো, কিন্তু যখন দুজন এক হয়ে গেল, এক হয়ে যাওয়ার পর তার ভালো গুণটা চলে যায়, আর ওই ভালো গুণটা তোমার বেঁচে থাকার জন্য যদি লাগে তাহলেও মারা যায়। তাহলে দুই ভাবে কাজ করতে পারে, হয় তারা দুষ্টামি করে বিষ তৈরি করে, অথবা ভালো অংশটুকু তৈরি করতে পারে না। এই হলো কথা। ওকে ভাইয়া, পৃথিবীতে রেয়ার কেস হয় যে বিশুদ্ধ বড় ইঁদুর পৃথিবীতে আসে? আমি এটা জানি না, না জেনে উত্তর দেওয়া ঠিক হবে না। আমি এটা এক্স্যাক্টলি জানি না যে রেয়ার কেস বিশুদ্ধ। আর লিথালজিন শুধু ইঁদুরের মাধ্যমে আবিষ্কার হলেও, এই যে দেখো মানুষে, তোমার শরীরেও লিথালজিন থাকতে পারে, তোমার শরীরেও লিথালজিন থাকতে পারে। এই রোগগুলো যার যার শরীরে থাকবে তার শরীরে তো লিথালজিন থাকে। আচ্ছা, মানুষের শরীরে ধরো 1,00,000 জিন, তোমার শরীরে ধরো 1,00,000 জিন আছে, 1,00,000 জিনের সমন্বয় হলো তুমি। এর মধ্যে যদি একটা লিথাল জিন হয়, একটা, খেয়াল করো, একটা মাত্র জিন যদি লিথাল হয়, 1,00,000-এর মধ্যে মাত্র একটা, তাহলেই তোমার কত বড় রোগ হতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, রেটিনোব্লাস্টোমা। ছবির দিকে তাকাও, আমি ছবি দেখাচ্ছি তোমাকে একটা। এই যে ছবি দেখো, একটা মাত্র জিন। আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করো যে তুমি আমি এখনো সুস্থ আছি। এই দেখো, এটা একটা ছোট বাচ্চার ছবি, তাকায় দেখো, ওর ডান চোখটা একদম সুস্থ চোখ, এটা একটা সুস্থ বাচ্চা, ডান চোখটা। বাম চোখটা দেখো সাদা হয়ে গেছে। ওর রেটিনার মধ্যে ক্যান্সার হয়েছে, ক্যান্সার। ওই চোখটা শেষ, ওই চোখে সে কোনোদিন আলো দেখবে না।
রেটিনা, এইটা হলো আমাদের চোখের ভিতরে রেটিনা। চোখের ভিতরে রেটিনা দেখতে যেমন, এই রেটিনার মধ্যে এটা টিউমার। একটা মাত্র জিন, জিনটার নাম হলো আরবি, রেটিনোব্লাস্টোমা জিন 1। এই একটা মাত্র জিনের মধ্যে, ওই জিনটা গ্যাঞ্জাম, ওই জিনটা লিথাল জিন, ওই জিনটা খারাপ জিন। ফলে ওর চোখের পাওয়ার শেষ, ওর চোখটা শেষ। ক্যান্সার, এইটুকু চোখ কেটে ফেলে দিতে হবে, ওই চোখেও কোনোদিন ঠিক মতো দেখবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর? ছোট মানুষ তাকায় দেখো। প্রথমে বাচ্চাটা দেখো এইরকম স্টেজে ছিল, ভিতরে সেটা আরো বড় হয়ে গেল। ওই বাচ্চাটারই অবস্থা দেখো, চোখ গলে বাইরে হয়ে ভিতরে বাইরে চলে আসছে। রেটিনোব্লাস্টোমা, কোনো কিছুতে তুমি যদি ওমা শব্দটা পাও, রেটিনার মধ্যে টিউমার, ব্লাস্ট কোষের টিউমার। রেটিনার মধ্যে টিউমার, কার টিউমার? ব্লাস্ট কোষের টিউমার, রেটিনোব্লাস্টোমা। ওমা মানেই টিউমার। কোনো কিছু শেষে ওমা পাচ্ছ, তার অর্থ টিউমার। কি ভয়ঙ্কর, দেখতে পাচ্ছ? তাহলে বইয়ের মধ্যে যেই নামটা দেওয়া, তাকায় দেখো তো, তোমার চোখটাতে সুস্থ আছে, এটা আলহামদুলিল্লাহ পড়তে হবে না? এই দেখো লেখা আছে রেটিনোব্লাস্টোমা। একটা মাত্র প্রকট জিন, দেখো শব্দটা যেটা বললাম RB1, একটা মাত্র প্রকট লিথাল জিনের প্রকাশের কারণেই শিশুদের এই রোগ হয়। এই রোগে যাদের হয় তারা খুব তারা আসলে দুনিয়া থেকে বিদায় নেয়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগী শৈশবে মারা যায়। চোখে ম্যালিগনেন্ট টিউমার, ম্যালিগনেন্ট টিউমার শব্দ মানে কি? ম্যালিগনেন্ট টিউমার শব্দের অর্থ ক্যান্সার। ম্যালিগনেন্ট কথাটার অর্থ খারাপ। ম্যালিগনেন্ট টিউমার এর অর্থ ক্যান্সার। ম্যালিগনেন্ট টিউমার এই লাইনটার অর্থ হলো ক্যান্সার। পারবো, বুঝতে পেরেছি। এটা ছোট বাচ্চাদেরই রোগ, এটা বড়দের হয় না। কারণ রেটিনোব্লাস্টোমা, যখন রেটিনার কোষগুলা ব্লাস্ট অবস্থায় থাকে, সেই ব্লাস্টগুলাতে টিউমারটা হয়। ম্যাচিউর মানুষের, বয়স্ক মানুষের ব্লাস্ট কোষ থাকে না, রেটিনার ব্লাস্ট অবস্থাটা থাকে না আর। তারপরে দেখো আরো একটা রোগ, একটা মাত্র জিনে ঝামেলা ঘটলে কি ঘটনা ঘটে? মানুষ, কিন্তু এই বাচ্চাটার দিকে তাকাও, এই গায়ের চামড়াটা কিসের মতো? কোন প্রাণীর মতো এর গায়ের চামড়াটা? কোন প্রাণীর মতো এর গায়ের চামড়াটা? এর গায়ের চামড়াটা কোন প্রাণীর মতো? দেখো, মাছের মতো, মাছের আইসের মতো, মাছের আইসের মতো, মাছের আইসের মতো, সাপের মতো। আচ্ছা ঠিক আছে, সাপের মতো মনে হচ্ছে, বাট এটাকে মাছের আইসের সাথে তুলনা করা হয়। এই রোগটার নাম তুমি আমি সুস্থ আছি, গায়ের চামড়া মাছের আইসের মতো, এইটাকে বলে ইকথায়োসিস। বানানটা ভুল গেল কোথায়, না না ঠিকই আছে। এটাকে বলে ইকথায়োসিস। ইকথায়ো মানে মাছ, ইকথায়ো মানে মাছ। জন্মগত যার চামড়াটা মাছের মতো হয়ে যাবে তাকে বলে ইকথায়োসিস। জন্মগত একটা মাত্র জিন, তোমার চামড়ার তোমার মতো থাকবে না। কি ভয়ঙ্কর! সবাই নামটা কমেন্ট করো, মাছের মতো চামড়া হয়ে যায় কোন রোগে? নামটা কমেন্ট করো সবাই দ্রুত।
ইকথায়োসিস, বানানটা ভুল করবা না, বানানটা ভুল করবা না, হ্যাঁ, রাইট। তাকায় দেখো, এক প্রচ্ছন্ন লিথাল জিনের প্রভাবে শিশুদের এই রোগটা হয়, ত্বকটা শুষ্ক হয়ে যায়, পুরো হয়ে যায়, ফেটে যায়, মাছের আইসের মতো দেখা যায়। এই বাচ্চাগুলো সঙ্গে সঙ্গেই মারা যায়। একটা ভাই জিনে গ্যাঞ্জাম লাগলে এটা হতে পারে। তারপর আরো দেখাচ্ছি তোমাকে, আরো দেখাচ্ছি কত ভয়ঙ্কর জীবন, কত ভয়ঙ্কর হতে পারে একটা মাত্র লিথাল জিন থাকলে। কোনটা দেখাবো? ফ্যালাংস, আমাদের ফ্যালাংস, এই যে ফ্যালাংস, ফ্যালাংস মানে আঙ্গুল, আঙ্গুল। ব্র্যাকি, ব্র্যাকি মানে কাছাকাছি, ছোট। এদের আঙ্গুলগুলো কেমন হয়ে যায়, তাকায় দেখো। আঙ্গুলের মাথাগুলা নাই, আঙ্গুলের মাথাগুলা নাই। দেখো তো, এটা কি সাধারণ মানুষের আঙ্গুলের মতো দেখতে পাচ্ছ? কি ভয়ঙ্কর, দেখতে পাচ্ছ? আঙ্গুলের মাথাগুলার দিকে তাকাও। তাহলে দেখতে পাচ্ছ, পরীক্ষাটাই আসবে। আমি এমন দেখেছি ভাই, আর পিক দেখায়েন না, ভয় লাগে। আর এগুলো যখন বাস্তবে দেখবি তখন কি হবে? ওকে, তাহলে ব্রাকি মানে কি? ব্রাকি মানে ছোট, ব্রাকি মানে ছোট, যার ফিঙ্গারটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, আঙ্গুলটা দেখো ছোট। তাহলে দেখো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হতে পারে মানুষের, এই কথাটাই দেওয়া আছে। ব্রাকিফ্যালাঞ্জি, লিথাল জিনের অসম্পূর্ণ প্রকটতার কারণে বাচ্চাদের এই রোগ হয়। তাকায় দেখো, আঙ্গুলগুলো বেশ ছোট হয়। আমাদের যেমন 3টা গাঁট, এদের থাকে 2টা। তবে এখানে সাধারণত কেউ মারা যায় না, কিন্তু হাত ধুলে দিয়ে তেমন কোনো কাজ করতে পারে না। তাহলে কত কি দেখলা? আচ্ছা, সিস্টিক ফাইব্রোসিস, সিকল সেল এনিমিয়া, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার একটা বাচ্চাকে দেখাই, এরকম বাচ্চা চোখের সামনেই পাবা। ঢাকা মেডিকেলে আজকে আসলে আজকেই দেখতে পাবা। বড় কোনো মেডিকেলে তুমি যেদিনই যাবা থ্যালাসেমিয়ার বাচ্চা দেখতে পারবা। হ্যাঁ, এই বাচ্চাগুলো দেখতে কেমন হয় তাকায় দেখো, দেখতে কেমন, মুখটা দেখো এই রকম, এইগুলা ফুলে যাবে, দেখতে পাচ্ছ? গালগুলা ফোলা, নাকটা বসে গেছে। এইটা একটা থ্যালাসেমিয়া বাচ্চার ছবি, এটাকে বলে থ্যালাসেমিক ফেসিস। চেহারাটা থ্যালাসেমিয়ার কেমন তাকায় দেখো, গালগুলা ফোলা, নাকটা বসে গেছে, দেখতে পেলা? চোখগুলো একটু কেমন যেন হয়ে যায়, থ্যালাসেমিয়ার বাচ্চা। আরো তুমি দেখতে পারো থ্যালাসেমিয়ার বাচ্চা দেখতে আরো কেমন হয়। এই যে দেখো, বলাই আছে, নাকটা বসে যাবে, গালগুলা ফুলে যাবে, চোখটা একটু বেঁকে যাবে উপরের দিকে। থ্যালাসেমিয়াতে কি ঘটনা ঘটে? থ্যালাসেমিয়া, এই রোগটার কি নাম? থ্যালাসেমিয়া সম্পর্কে 3 লাইন জানতেই হবে। থ্যালাসেমিয়া, তোমরা আমাকে বলো, এমিয়া থাকা মানে কি? কোনো কিছু শেষে এমিয়া থাকা মানে কি? কোনো কিছু শেষে এমিয়া আছে, এটা মানে কি? ভেরি গুড, এমিয়া মানে রক্ত। থ্যালাস মানে কি? থ্যালাস মানে, থ্যালাস সাগর, এইখান থেকে নামটা আসছে। থ্যালাস সাগরটা কি জিনিস? ভূমধ্য সাগর। মধ্য এশিয়াতে ভূমধ্য সাগর বিদ্যমান। এই ভূমধ্য সাগরের এলাকাতে এই রোগটা প্রথম আবিষ্কৃত হয়, এই জন্য এটাকে বলে থ্যালাসেমিয়া। ভূমধ্য সাগর এলাকার যে সাগরটা, এটার অপর নাম থ্যালাস সাগর। ওই এলাকাতে যেহেতু এই রোগটা প্রথম আবিষ্কৃত হয়, রক্তের রোগ, সেজন্য এটার নাম থ্যালাসেমিয়া। এই রোগে কি ঘটনা ঘটে? এই রোগে যেই ঘটনাটা ঘটে সেইটা হলো ধরো তোমার শরীরে প্রতি মিনিটে, সুস্থ একটা বাচ্চার প্রতি মিনিটে 10 কোটি
হিমোগ্লোবিন তৈরি হয় সুস্থ বাচ্চার, তুমি সুস্থ, তোমার শরীরে প্রতি মিনিটে 10 কোটি হিমোগ্লোবিন তৈরি হয়। যার থ্যালাসেমিয়া ওর তৈরি হবে প্রতি মিনিটে 3 কোটি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন তৈরি হবে না, তার ফলে ওর অক্সিজেন ঠিক মতো যাবে না, তার ফলে ওর বিভিন্ন রকম, ওর লম্বা হতে পারবে না, বড় হতে পারবে না, শরীর দুর্বল থাকবে এবং সব সময় রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দিবে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া। আমাদের হিমোগ্লোবিন কোথা থেকে তৈরি হয়? বড় বড় হাড্ডির ভিতর থেকে, অস্থিমজ্জা। সুস্থ মানুষের প্রত্যেক মিনিটে 10 কোটি হিমোগ্লোবিন তৈরি হয়, কিন্তু যার থ্যালাসেমিয়া ওর এই জায়গা থেকেই মাত্র 3 কোটি তৈরি হবে। তাহলে বাকি 7 কোটি পুরো বডি বাকি 7 কোটি পূরণ করার চেষ্টা চালাবে। শরীরের যেখানে যেখানে হাড্ডি আছে প্রতিটা হাড় থেকে, প্রতিটা হাড্ডি থেকেই সে হিমোগ্লোবিন তৈরি করতে চাইবে। ওই হাড্ডিগুলা যখন হিমোগ্লোবিন তৈরি করতে চাইবে, এই হাড্ডিটা যখন হিমোগ্লোবিন তৈরি করতে চাইবে, এই হাড্ডিটা বড় হয়ে যাবে। কপালের হাড্ডি যখন হিমোগ্লোবিন তৈরি করতে চাইবে, এটা বড় হয়ে যাবে। ফলে হাড্ডিটা বড় হয়ে গিয়ে এইটা যখন বড় হয়ে যাবে, নাকটা ভিতরের দিকে বসে যাবে, চেহারাটা বদলে যাবে। থ্যালাসেমিয়াতে এরকম কেন হয়? কারণ মুখের হাড্ডি থেকেও রক্ত তৈরি হতে চায়। কারণ মেইন যে হাড্ডি, যাদের রক্ত তৈরি করার কথা, তারা রক্ত তৈরি করতে পারে না, তারা ব্যর্থ হয়। এটাই তো রোগ। এই জন্য থ্যালাসেমিয়াতে এইরকম ঘটনা ঘটে। দেখো, এই রোগটা বাচ্চাদের হয়। রক্তাল্পতা হাড্ডি ছাড়াও লিভার থেকে তৈরি হবে, লিভার বড় হয়ে যাবে। প্লীহা থেকে তৈরি হবে প্লীহা, প্লীহাতে বড় হয়ে যাবে। ওর অক্সিজেন পুরো শরীরে পৌঁছাবে না, ও বড় হতে পারবে না। মাথাটা বড় হয়ে যাবে, আরবিসি গুলা ছোট হয়ে যাবে, কারণ ভিতরে হিমোগ্লোবিন নাই, সংখ্যায় কমে যাবে। সব কিছু মিলায় এই রোগটার নাম থ্যালাসেমিয়া। কেন? কারণ এটা ভূমধ্য সাগর এলাকাতে এটার জন্ম। প্রত্যেকটা পয়েন্ট পড়াই দিলাম। কে কে বুঝতে পেরেছো? কে কে বুঝতে পেরেছো? ফেসবুক বাসীরা বুঝতে পেরেছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ওয়াই কেমনে সারভাইভ করে? ওকে, লিথাল জিন প্রকট বা প্রচ্ছন্ন দুটাতেই হতে পারে। কোন ক্ষেত্রে কোনটা হবে সেটা আমরা জানি না। ইঁদুরের ক্ষেত্রে প্রকটটাতে মারা যায়, এতগুলো যে রোগ পড়ালাম সেটাতে প্রচ্ছন্নটাতে হবে। শুধু যে প্রকটটাতেই হবে এমন কিছু না, প্রকট অথবা প্রচ্ছন্ন যে কোনোটাই লিথাল জিনের ভূমিকা পালন করতে পারে। ইঁদুরের ক্ষেত্রে ফরাসি বিজ্ঞানী যেটা আবিষ্কার করেছে সেটাতে শুধুমাত্র প্রকটটাতেই কাজটা ঘটে, বাকিগুলাতে এই কাজটা ঘটে না। এই তো ভাইয়া, এই তো আজমল স্যারের বই নিয়ে বসেছি, এইগুলা নাই। আজমল স্যারের বই যদি এগুলা না থাকে, আমি তো আজমল স্যারের বই থেকেই পড়াচ্ছি। তোমার এডিশনের সাথে হয়তো আমার এডিশন মিলছে না, বাট এগুলো পড়তেই হবে, থাকুক চাই না থাকুক। লাস্ট 2টা আছে সেটাও পড়াই দিই। এমসিকিউ আসতে পারে, রিটেন তো এখান থেকে আসবে না, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এমসিকিউ আসবে, বইয়ে আছে, একটু দেখাই দিই, না হলে তোমাদের মনে প্রশ্ন থেকে যাবে যে ভাইয়া এইটা কি। সিকল সেল অ্যানিমিয়া, জাস্ট ছবিটার দিকে তাকাও যাতে তোমরা বুঝতে পারো। সময় আছে, পড়াই দিই।
ছবির দিকে তাকাও, আমাদের সাধারণভাবে আরবিসি গুলার নাম কি, সাইজ কেমন? সাধারণ লোহিত রক্তকণিকা দেখতে অ্যালপেনলিবে চকলেটের মতো। অ্যালপেনলিবে চকলেট যারা খেয়েছো তারা জানো। এরকম ছাড়া যদি কারো কারো আরবিসি এইরকম দেখতে হয়ে যায়, কাস্তের মতো, কাস্তে, যেটা দিয়ে কৃষক ধান কাটে সেটাকে বলা হয় কাস্তে। যেটা দিয়ে কৃষক ধান কাটে, ও ভাই বোনেরা, এই হলো কাস্তের মতো দেখতে যে আরবিসি, তখন এটাকে বলে সিকল সেল। এবং এর ফলে এই আরবিসি গুলা দ্রুত নষ্ট হয়ে যায় শরীরে। এর আয়ু 120 দিন, নর্মালটার আয়ু, এর আয়ু দেখা যায় 5 দিন। কারণ এ তো ভাইয়া সাইজটা আলাদা, শরীরে দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে এই মানুষগুলোর রক্তাল্পতা দেখা দেয়, কারণ ওর 50% আরবিসি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে নষ্ট হওয়ার প্রক্রিয়া, এই যে নষ্ট হওয়ার প্রক্রিয়া, এইটাকে বলে সিকল সেল অ্যানিমিয়া। আরবিসি গুলো কি আকৃতি ধারণ করে? কাস্তে আকৃতি ধারণ করে। কেন রক্তাল্পতা দেখা যায়? কারণ দ্রুত ভেঙে যায়, ফলে কি দেখা যায়? রক্তাল্পতা দেখা দেয়। রক্তাল্পতা দেখা দিলে কি হবে? শারীরিকভাবে দুর্বল হয়, নানা রকম রোগ হয়, রোগী দ্রুত মারা যায়, অল্প বয়সেই মারা যায়। এই তো, এই কথাগুলো জানতে হবে, এই কথাগুলো জানতেই হবে। ঠিক আছে, ওকে, সুন্দর, মরিচের মতো লাগছে কারো কারো কাছে। ডান। লাস্ট একটা রোগের নাম এই বইয়ের 2-3 জায়গায় আছে, সিস্টিক ফাইব্রোসিস। যেখানে ফাইব্রোসিস কথাটা শুনবা, এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য পড়াচ্ছি, এগুলা কিন্তু কোনোটাই রিটেনে আসবে না। দিস আর অল ফর এমসিকিউ। ফাইবার, ফাইবার মানে সুতা, ফাইব্রোসিস মানে ওই জায়গায় সুতা তৈরি হয়েছে, সুতা, তন্তু। ওই জায়গায় থাকার কথা অ্যালভিওলাস, ফুসফুসের মধ্যে থাকার কথা অ্যালভিওলাস, ওই জায়গায় আছে এখন সুতা। এই বলতো, অ্যালভিওলাসের জায়গায় যদি সুতা থাকে বা ফাইবার থাকে, ও কি শ্বাস নিতে পারবে না শ্বাসকষ্ট হবে? ওর কি দমও ঠিক মতো নিতে পারবে, শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারবে না পারবে না? পারবে, কষ্ট হবে। তাহলে এই রোগগুলার অ্যালভিওলাস গুলা সুতা দ্বারা রিপ্লেসড হয়ে যায়, সুতা, ফলে ওর শ্বাসকষ্ট হবে। শরীরের বিভিন্ন জায়গায় যেখানে যেটা থাকার কথা তার পরিবর্তে সেই জায়গাতে সুতার বান্ডিল তৈরি হয়, সুতার মতো বান্ডিল, বুঝার জন্য বলছি আর কি, সুতার বান্ডিল তৈরি হয়, যেটা কোনো কাজেই লাগে না, বরং ওই জায়গায় যে কাজ সেটাকে নষ্ট করে, ফলে তার বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এই রোগটার নাম সিস্টিক ফাইব্রোসিস। তাকায় দেখো, শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, জননতন্ত্রকে আক্রমণ করে। শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র, জননতন্ত্র, এমসিকিউ আসতে পারে। সিস্টিক ফাইব্রোসিস কোথায় কোথায় ধরে? শ্বাসতন্ত্রে আক্রান্ত করে, ফলে শ্বাসকষ্ট হয়, কাশি হয়, বারবার কফ বের হয়, কফের সাথে রক্ত বের হয়, সাইনোসাইটিস, নাক বন্ধ, বুকে ব্যথা, এগুলো হতে পারে। পরিপাকতন্ত্রে আক্রমণ করে, ফলে হজমে সমস্যা হয়, গল পিত্ত পাথর হয়, গল ব্লাডার পাথর হয়, লিভার নষ্ট হয়ে যায়, নারী পুরুষ বন্ধ্যাত্ব, বাচ্চা হবে না, বাচ্চা হয় না, এগুলো সবগুলা সিস্টিক ফাইব্রোসিসে ঘটে। এটার আহামরি কোনো ছবি নাই যে ছবি দেখলেই তুমি বলে দিতে পারবা যে এই লোকটার সিস্টিক ফাইব্রোসিস আছে, বাট একটা আইডিয়া করতে পারো যে কোথায় কোথায় গ্যাঞ্জাম লাগে। ছবির দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা। এই তাকায় দেখো, ওর শ্বাসতন্ত্রটা নর্মালটা এটা ক্লিয়ার থাকবে, কিন্তু ওরটাতে এরকম গ্যাঞ্জাম, ময়লা দিয়ে ভরে গেছে। সিস্টিক ফাইব্রোসিস ভয়ঙ্কর খারাপ রোগ, এগুলার কোনো চিকিৎসা নাই। তুমি যদি আমাকে বলো যে ভাই চিকিৎসা আছে কিনা, চিকিৎসা নাই। ছবির দিকে তাকাও, তুমি আল্লাহর কাছে দোয়া করো যে তোমার সুস্থ, পথ একদম ক্লিয়ার,
কিরে ছবি কই গেলি? পথ একদম ক্লিয়ার। দেখো যার সিস্টিক ফাইব্রোসিস, ওর পথটা ব্লক, ওর শ্বাস নিতে কতই না কষ্ট হয়। তুমি শ্বাস নিচ্ছ, আল্লাহকে তোমাকে সুস্থ মতো পাঠাইছে, তুমি হয়তো বুঝতেও পারছো না। পথ ক্লিয়ার, ওর পথটা একদম ব্লকড, ও তো ভাই শ্বাস নিতে পারবে না। দেখতে পেলাম কত রকমের গ্যাঞ্জাম লাগে, দেখতে পেয়েছো? বুঝতে পেরেছি? সুন্দর, সবার কাছে কথা পরিষ্কার? ওকে, ডান। তাহলে আমরা সিস্টিক ফাইব্রোসিস পড়ে ফেললাম, এইগুলো লিথাল জিন। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের 3টা ব্যতিক্রম আলোচনা করা হলো। আসল পড়া কেবল আমরা 3টা সূত্রের ব্যতিক্রম শেষ করলাম। কালকের ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করা হবে, কালকের ক্লাসে 2.5 ঘন্টা সময় লাগবে পুরো ক্লাসটা শেষ করতে। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম আজকে 3টা আলোচনা করলাম। মনে রাখবা কিভাবে? প্রথম সূত্রের ব্যতিক্রম 3টা। অসম, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণ জিন। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা এবং কি? মনে রাখার উপায় সবাই কমেন্ট করো। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কয়টা এবং কি? আজকের মতো আমরা শেষ করব। কালকের ক্লাস সকাল 10:30টায় শুরু হবে। একটা পর্যন্ত চলবে। আগামীকাল 3টা জিনিস পড়তে হবে। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, রক্তের গ্রুপ প্লাস রোগের এক্স লিঙ্ক রিসেসিভের ওগুলা, সাথে বিবর্তনের কিছু জিনিস খেয়াল করাই দিব। কালকের কিন্তু ক্লাসটাতে অনেক পড়া মানে অনেক পড়া। আজকে যেহেতু তোমরা আজান হচ্ছে, একটার পরে আর নিব না ক্লাস। দিস ইজ অল ফ্রম মাই সাইড। সবাই শিখলাম। কাল মানে কাল, নেক্সট ক্লাস কালকেই। নেক্সট ক্লাস কিন্তু আগামীকালকে রবিবার। এই সপ্তাহে হুজুরের সাথে তোমাদের 3বার দেখা হবে, আজকে, আগামীকাল এবং পরশু। আজকে এবং কালকে সকাল 10:30টায় ক্লাস ছিল, আজকে একটু দেরি করে শুরু হয়েছে। আমি সিলেট থেকে ফিরে ক্যামেরার সেটআপ আমাদের চেঞ্জ হয়ে গিয়েছিল, ক্যামেরা চালু হচ্ছিল না, ভাগ্য ভালো চালু হয়েছে, ক্লাসটা নিতে পারলাম। কালকের ক্লাসটার রুটিন পেয়ে যাবে একটু পরেই গ্রুপে। ক্লাসটা ফাঁকা রাখা হয়েছে, আমার ক্লাস থাকবে ওই জায়গায়। পরশুদিন রাতে জীব প্রযুক্তি শুরু হবে। কালকে এই চ্যাপ্টার ডান, দফা রফা করবো আমরা। দ্যাটস অল ফ্রম মাই সাইড, ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করছি। তোমরা যারা রমজান মাসের শুরুতে আমার সাথে যুক্ত হয়েছো, তোমাদের প্রত্যেকের জন্য ভালোবাসা। আল্লাহ, হে আল্লাহ, যারা এত কষ্ট করে পড়ালেখা করছে তাদের মনের ইচ্ছা কবুল করে দিন। তারা যদি ডাক্তার হতে চায় তাদের মনের ইচ্ছা কবুল করুন, তারা যদি ইঞ্জিনিয়ার হতে চায় তার মনের ইচ্ছা কবুল করুন, তারা যা হতে চায় তার পড়ালেখাটাকে আপনি কবুল করে নিন। শিক্ষক হিসাবে আমি দোয়া করলাম, আমিন। সবাই বলো আমিন। আশা করি আল্লাহ পাক শিক্ষকের দোয়া কবুল করবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।